নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এখন শোনার ক্ষেত্রে সমস্যা হয় না তেমন। তো ভিডিওর শুরুতে আমি আবার বলি, এবার প্রতি লাইভের শুরুতেই বলবো, মনে থাকলে অবশ্যই, যে বাড়িতে টবে হোক বা যদি আপনাদের জায়গা থাকে, ফ্ল্যাটের পরিবর্তে বাড়ি হয়, অবিলম্বে মেডিসিনাল প্ল্যান্টস লাগাতে শুরু করুন। তুলসী হোক, ঘৃতকুমারী হোক বা নিম হোক। কারণ আগামীতে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলেছি এবং ফার্মা কোম্পানির দাপট যে জায়গায় পৌঁছবে, ইতিমধ্যেই পৌঁছে গেছে, সেক্ষেত্রে সুস্থ থাকতে গেলে স্বাধীনভাবে যদি সুস্থতার চর্চা করতে পারেন চান, তবে এই পন্থা অবিলম্বে গ্রহণ করুন। বাড়িতে মেডিসিনাল প্ল্যান্টসই বলুন বা হার্বসই বলুন, যেভাবেই ডাকুন, যে নামেই ডাকুন, টবে হোক অথবা জমিতে। আপনারা জানেন, আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন কি জাতীয় গাছ আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। বহু গাছ আছে যেগুলোর বহুমুখী উপকারিতা রয়েছে, সেগুলো লালন করুন। আগামীর কথা ভেবে, বর্তমানেও তো কাজে লাগবে, আগামীর কথা ভেবে এটা করুন। এটা গেল প্রথম দিক, প্রথম অংশ, যেটা আমি প্রতিটি লাইভেই বলবো বলে ঠিক করেছি। এবং যারা এখনও বুঝতে পারছেন না যে কি কি গাছ লাগানো উচিত টবে বা বাড়িতে সুস্থ থাকার ক্ষেত্রে, তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। এছাড়াও সহযোদ্ধাদের সঙ্গে আলোচনা করতে পারেন, যারা ইতিমধ্যেই এই জাতীয় গাছ থেকে সুস্থতা বা স্বাস্থ্যের দিশা পেয়েছেন, পাচ্ছেন। পরবর্তী অংশ, এই ভিডিওটি রক্তদানের উপরে নয়। রক্তদান করবেন কি করবেন না, কখন করবেন, কতটা করবেন, কিভাবে করবেন, এ বিষয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে। তবুও এই ভিডিওর শেষ অংশে আমি সেই বিষয়টিও আলোচনা করব এবং আমার ব্যক্তিগত অবস্থানও আলোচনা করব রক্তদানের ক্ষেত্রে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে। যেহেতু এই ভিডিওটির আজকের ভিডিওর বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ভাবনার রসদ যোগাবে। তবে আবার বলছি, আমি প্রতি ভিডিওতে বলি, প্রশ্ন করবেন, ভাববেন। আমি বলছি বলেই অন্ধের মতো গ্রহণ করার কোনো কারণ নেই। নিজেকে প্রশ্ন করবেন, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রাখবেন, ভাবনার মধ্যে থাকবেন। কারণ বর্তমানে এই কাজটি আমরা করছি না, সবচেয়ে কম করছি, সেটা হলো চিন্তন। তো এই তালিকা অনেক আছে, আমি লাইভ লম্বা হয়ে যাবে বলে এই বিষয়ে আমি তালিকাটি দিচ্ছি না। একজন দিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। কিন্তু লাইভের মূল বিষয়ে আমি আসছি। এটা আমার সহযোদ্ধারা অনেকেই জানেন, তাই আমি এটা নিয়ে এখন সময় মানে কালক্ষেপ করছি না। আজকের ভিডিওর বিষয় রক্তদান করা হয়। সুস্থ সাবালক ব্যক্তির শরীর থেকে 470 মিলিলিটার মতো রক্ত, মানে প্রায় হাফ লিটার, 500 মিলিলিটার হলে হাফ লিটার হয়, আপনারা জানেন, রক্ত গ্রহণ করা হয়। এবং রক্তদাতা, সুস্থ সাবালক রক্তদাতা নিশ্চিন্তে দিতে পারেন বলে আমরা জানি। এটা প্যারামিটার। তো এই প্যারামিটারটা কীভাবে ঠিক হলো? আমরা এটাও জানি যে রক্তদাতার
রক্তদানের ফলে যে শূন্যতা, সাময়িক একটা শূন্যতা শরীরে সৃষ্টি হয়, শূন্যতা বলবো না, একটা ঘাটতি, সেই রক্তের ফ্লুইড কয়েক দিনের মধ্যেই, সেভারাল ডেজ, 3-4 দিনের মধ্যেই ওটা ফ্লুইডটা মেক আপ করে নেয়, শরীর মেক আপ করে নেয়। আর রেড সেল যেটা আর কি, সেটার জন্য একটু সময় লাগে, 10 সপ্তাহ মতো এরকম একটা সময় লাগে বা লাগতে পারে। এটা কিছুটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অর্থাৎ তারা আপনাদের বলেন, কর্তৃপক্ষ বলেন, বিভিন্ন ক্লাব থেকেও দেখবেন ফার্মা কোম্পানির অনুদানেই বলুন বা উৎসাহেই বলুন, শুভ কাজেই বলুন বা ব্যবসার খাতিরেই বলুন, যেভাবেই হোক না কেন, আমি এটা নিয়ে এখানে বিস্তৃত আলোচনা করছি না, রক্তদান আপনারা করে থাকেন। বেশ, কারণ রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান ইত্যাদি ইত্যাদি। রক্ত এখনও ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, যদিও অনেক কিছু হয়ে গেল এখন, দারুণ দুর্দান্ত সব প্রগতি হচ্ছে আমরা জানি। হ্যাঁ, তো সূর্যকেও ঢেকে ফেলা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, মারাত্মক মারাত্মক সব প্রগতি, ভাবা যায় না। স্টিল F-35 তৈরি হয়ে গেছে, ভারত কিনছে আমেরিকা থেকে, আমরা আগের ভিডিওতে, মানে প্রযুক্তির একেবারে দুর্দান্ত সব লীলা খেলা আমরা দেখতে পাই, কিন্তু রক্তটা ল্যাবরেটরিতে এখনও তৈরি করা যাচ্ছে না। যাই হোক, সেটা যাচ্ছে না, কি করা যাবে। তো এই কারণেই আমাদের দান করতে হয়, এবং রক্তদান জানেন নিশ্চয়ই অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে বিক্রি করা যায় না। অর্গান আইনত আমরা জানি এটা ইললিগ্যাল, অর্গান ট্রেড করা যায় না। অর্থাৎ ব্লাড ব্যাঙ্কও রক্ত বিক্রি করতে পারে না, আপনিও বিক্রি করতে পারেন না। আপনি স্বেচ্ছাসেবক হিসেবে রক্তদান করতে পারেন, অবশ্যই মানুষের মঙ্গলের জন্য রক্তদান করতে পারেন, তো কিন্তু আপনি তার বিনিময়ে কিছু চাইতে পারেন না। যদিও প্রফেশনাল ব্লাড ডোনার আছে, ভেতরে ভেতরে আইন আছে, আইনের ফাঁকও আছে, এবং অর্গান ট্রেডও হয় আমরা জানি। ব্লাড ব্যাংক অফিসিয়ালি রক্ত বিক্রি করতে পারে না এটাও জানি, কিন্তু ভেতরে ভেতরে অসুস্থ মানুষ যখন মারাত্মক রকম ফার্মা লবির খপ্পরে পড়ে যায়, তখন তারা যে বুঝতেই পাচ্ছেন যে প্রসেসিং ফির বাইরেও যে তারা বেশি কিছু দিতে প্রস্তুত থাকেন, সেটা ব্যবসায়ীরা ভালো জানেন। আর এই ব্যবসাটা টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত বিভিন্ন মানুষই করে থাকেন। আগে হ্যাঁ, এটাই বাস্তব। তো ব্লাড ব্যাংকে গিয়ে শুনবেন যে না, রক্ত বিক্রি হয় না, অফিসিয়ালি দেখবেন রক্ত বিক্রি কি প্রসেসিং ফি হয়। কীরকম, ধরুন আপনি হোল ব্লাড চাইছেন 1050 টাকা, আমি আমাদের রাজ্যের রেটটা বলছি আর কি, ভারতের দেশের রেটটা বলছি। এরকম বিভিন্ন রকমের প্লাজমা বলুন, ফ্লুইড, বিভিন্ন রকমের রেট আছে। প্রসেসিং চার্জের নাম করে, মানে মেনটেন করা, স্টোর করা, এগুলো তো খরচা থাকে। এটার এইভাবে রক্ত যাদের প্রয়োজন তারা নিতে পারেন। তা সত্ত্বেও আমরা জানি যে রক্তের আকাল হয়, এত রক্তদানের ফলেও রক্তের আকাল হয়, এবং সে আকাল কেন হয় ইত্যাদি, সেটা কতটা রক্ত মানুষের জন্য লাগে, কতটা প্লাজমা ফার্মা কোম্পানির কাছে চলে যায়, যারা ব্লাড মেডিসিন তৈরি করে, এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, এখানে আলোচনা করছি না। তো প্রশ্ন হচ্ছে এখানে মূল বিষয় যে এই যে 470 মিলিলিটার, এই যে প্যারামিটারটা, এই যে ক্রাইটেরিয়ানটা, এটা কিভাবে ঠিক হলো? বিজ্ঞানীরা কি গবেষণা করে বের করেছেন যে শরীরের 8%, এটা আমাদের শরীরের যা রক্ত থাকে তার মোটামুটি 8% মতো দাঁড়াচ্ছে 470 মিলিলিটার থেকে 500 মিলিলিটার, এইরকম একটা। তো এই প্যারামিটারটা কি গবেষণা করে বিজ্ঞানীরা ঠিক করলেন? মানে কিভাবে সেটা? এরকম কি হয়েছিল কারো কাছ থেকে পুরো 2000 মিলিলিটার রক্ত নেওয়ার পরে তিনি মরে গেলেন, তাই কমিয়ে এবার 1500 মিলিলিটার নাও, তারপরেও মরে গেলেন, তারপরে কমিয়ে 1000 মিলিলিটার নাও, এইভাবেই কি করা হয়েছিল? দেখে, মানে প্র্যাকটিস করে 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 দেখে শুনে, যে না, তারপরে দেখা গেল যে 470 মিলিলিটার নিলে না, মানুষটা সুস্থ থাকছে, বাবা ঠিক আছে, হেঁটে চলে বাড়ি চলে যাচ্ছে, 2টো ডিম সেদ্ধ খেয়ে, আপেল খেয়ে, কোনো সমস্যা নেই, তাহলে 470 মিলিলিটার রক্তটাই থাক ডোনেশনের ক্ষেত্রে। এভাবেই কি ঠিক হয়েছিল? আমার পর্যবেক্ষণ তা বলে না। বিজ্ঞানী নয়, আমরা যে বিজ্ঞানী হই, এবং বর্তমানে বিজ্ঞানীরা তো ফার্মা লবির দালাল এবং জায়নির শক্তির দালাল, 2-1 জন বাদ দিয়ে,
তো আমার পর্যবেক্ষণ অন্য কথা বলে। আমার পর্যবেক্ষণ প্রকৃতি এইটা ঠিক করে দিয়েছিল, এবং এই প্রকৃতি থেকেই ওরা পর্যবেক্ষণ করে দেখেছে, শিখেছে এবং সেটাকেই ওরা চালাচ্ছে। যেমন করে ধরুন এই যে আমাদের যে বায়োমেট্রিক যেটাকে আমাদের চোখের আইরিস স্ক্যান করা হয় এবং আমাদের থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়, এটা কি ওরা বানিয়েছিল? না না না, প্রযুক্তিটা ওরা করেছে, স্ক্যানার বলুন যাই বলুন না কেন ওরা করেছে, কিন্তু এটা প্রকৃতিতেই দেওয়া ছিল, আমাদের শরীরেই দেওয়া ছিল এই বার্তা যে আমরা প্রতিটি মানুষ ইউনিক, প্রতিটি ইন্ডিভিজুয়াল ইউনিক, এবং পৃথিবীতে যত মানুষ জন্মেছে, মরেছে এবং জন্মাবে, মরবে, কেউ কারো মতো নয়। তার এই ইমপ্রিন্ট সেটা প্রকৃতি জানিয়ে দিয়েছে, এটা ইন্ডিভিজুয়ালিটি জানিয়ে দিয়েছে সেটা। এবং এই বার্তাটাই ওরা বুঝতে পেরে ওদের প্রযুক্তির মাধ্যমে ট্র্যাপ করে টোটাল কন্ট্রোলের কাজে ব্যবহার করছে। ওটা এরা বানায়নি, অ্যাকচুয়ালি প্রকৃতি থেকেই নিয়েছে। এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে ওদের প্রযুক্তি আসলে দেখবেন মানে ওই বজ্র আটুনি ফসকা গেরো। এবার ধরুন আপনার থাম্ব ইমপ্রেশন যেখানে লাগবে, কোনো জায়গায় লাগবে, এবার দেখা গেল সেটা মানে আপনাকে ঠকানোর জন্য, চিট করার জন্য আপনাকে বাধ্য করা হলো, অথবা আপনার আঙুলটা, আপনার হাতটি কেটে নিয়ে, এরকম ঘটনাও পৃথিবীতে ঘটেছে এবং আগামীতে ঘটবে, কেটে নিয়ে সেখানে বায়োমেট্রিক হিসেবে যদি ব্যবহার করা হয় কোনো বিশেষ উদ্দেশ্যে, তো সেখানে কি যন্ত্রপাতি ধরতে পারবে ওটা কাটা হাত? না আপনি হাত দিয়ে করছেন, না আপনার কাটা হাত এনে অন্য কেউ সেটা দিয়ে টিপছে, ধরতে পারবে না। এই জন্যই অবশ্য দুটো কম্বিনেশন রেখেছে ওরা, আইরিস অর্থাৎ চোখের যে কর্নিয়া এবং তার পাশের যে এলাকা, যে আইরিস বলা হয়, তো অর্থাৎ দুটোকেই তো সম্ভব হবে না। তো একটা দিয়ে যদি সন্দেহ হয় তখন আরেকটা দেখা যেতে পারে, তো আপনি তো আর আস্ত চোখ নিয়ে ঘুরতে পারবেন না, সমস্যা এখানে। তো যাই হোক, আমি যে মেশিনের যে সক্ষমতা প্রযুক্তির এবং তার সীমাবদ্ধতা নিয়ে এই ভাবনাটা আপনাদের সামনে তুলে রাখলাম এই পর্যন্ত। তো এবার আসুন আমার পর্যবেক্ষণ অনুযায়ী, এটা আবার লিঙ্ক চাইবেন না কিন্তু, এটা আমার পর্যবেক্ষণ, তাই এটা লিঙ্ক নেই। কি 470 মিলিলিটারের ব্যাপারটা ওরা প্রকৃতি থেকেই শিখেছিল এবং সেটা ওরা চালিয়ে দিচ্ছে। কীরকম? আচ্ছা, এবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি যখন রক্ত দান করেন, হোয়েন ইউ ডোনেট ব্লাড, তখন রক্তটা আপনার শরীর থেকে বেরিয়ে যায় তো, অর্থাৎ পাথ হয়। পাথ আমি বলবো না, মানে ব্যাপারটা এইভাবে দেখুন, যদি ধরুন ওটা একটা জায়গায় জমা হচ্ছে, জড়ো হচ্ছে, স্টোর হচ্ছে এবং আগামীতে কোনো মানুষকে সেখান থেকে জরুরি অংশ দেওয়ার জন্য কাজে লাগানো হচ্ছে, বেশ। ধরুন রক্তটা স্টোর না হয়ে কোনো জায়গায় আপনার কেটে গেল, দুর্ঘটনায় পড়লেন, রক্তপাত হলো, তো সেই রক্তটাও তো আপনি লস করছেন। রক্তদানই করুন আর রক্তপাতই হোক, দুটোই এক ধরনের ব্লিডিং তো, কারণ আপনি ব্লাড লস করছেন তো এই যে ব্লাড লসের পরেও আপনি তো, এখন নয় ব্লাড ট্রান্সফিউশন আছে, আগে কি ব্লাড ট্রান্সফিউশন ছিল? রক্ত ডোনেশনের গল্পও ছিল না, রক্তের গ্রুপের গল্পও ছিল না, ব্লাড ট্রান্সফিউশনের গল্পও ছিল না। তখন মানুষ কি রক্তপাত হলেই মরে যেত? মোটেই মরে যেত না। হেমোফিলিয়া বা এরকম কিছু রোগ থাকলে, জিনগত রোগ যেটা রক্ত জমাট বাঁধে না, তঞ্চন হয় না, সেটা খুব বিরল ক্ষেত্রে জেনেটিক ডিসঅর্ডার, যেটা আলেস্কির ছিল, গ্রিগরি রাসপুটিনের যে চরিত্র, দ্বিতীয় নিকোলাসের পুত্র আলেস্কি, তাকে নিয়ে আপনারা পড়ছেন গ্রিগরি রাসপুটিনের সেই জীবন, তার কর্মকাণ্ড, কিভাবে তিনি এই হেমোফিলিয়াক শিশুটিকেও সুস্থ রাখতেন বছরের পর বছর, সেই অলৌকিকের মতো একটা ক্ষমতা কিভাবে তিনি পারলেন। তো সেটা নিয়েই তো গ্রেগরি রাসপুটিনের একটা বড় অংশ সেই বিষয়টা নিয়েই রয়েছে। তো আপনারা পড়বেন। তো কিন্তু সেটা তো বিরল একটি রোগ, কতজনের হেমোফিলিয়া রয়েছে?
তাহলে তখন রক্তপাত হলেও মানুষের রক্তদানেরও দরকার হতো না, রক্ত ব্লাড ট্রান্সফিউশনেরও দরকার পড়তো না। এখনও কুকুর বিড়াল ছাগলের দরকার পড়ে না, গরু ছাগলের দরকার পড়ে না, কারোরই দরকার পড়ে না। তাদেরও মারামারি করে, জঙ্গলে হরিণও রক্তাক্ত হয়, তারপরেও হরিণ বেঁচে থাকে। এখন যে মারা গেল বাঘ খেয়ে নিল অন্য গল্প, কিন্তু যেগুলো পালিয়ে বেঁচে গেল, রক্তপাত অবস্থাতেই পালিয়ে বেঁচে গেল, তো তাদেরও তো রক্ত তারা পরবর্তীকালে বেঁচে থাকে, তাই নয় কি? তো ব্যাপারটা সেরকম। তো এইবার ধরুন, প্রশ্ন করুন নিজেকে, যে রক্তটা আপনি দিলেন, 470 মিলিলিটার রক্ত আপনি দিলেন, সেটা ওরাই বলছে যে মেকআপ হয়ে যাবে এবং যায়, আমরা জানি। তো ওই রক্তটাই যদি আপনার শরীর থেকে বেরিয়ে যায়, 1/2 লিটার রক্ত, নট এ ম্যাটার অফ জোক, ধরুন ওই রক্তটাই মেঝের ওপর আপনি পড়ে থাকতে দেখতে পাচ্ছেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে না? সত্যি করে বলুন তো, আপনার বাড়ির লোকজনের মাথা খারাপ হয়ে যাবে না? 470 মিলিলিটার রক্ত মেঝের ওপর পড়ে আছে, আপনার শরীর থেকে রক্ত গড়াচ্ছে, তখন কি করবেন? আপনি রক্ত দিতে দৌড়বেন আপনার প্রিয়জনকে, এবং নার্সিংহোম, হাসপাতাল একেবারে এমার্জেন্সির বিউগুল বাজিয়ে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে গিয়ে ঘটা করে রক্ত দেবে। একবারও কি আপনার মধ্যে প্রশ্ন আসে যে ওই রক্তটা যখন আপনার খোকা দিতে গিয়েছিল, 470 মিলিলিটার রক্ত, তো সেটা তো সে দিয়ে দিব্যি হেঁটে হেঁটে বাড়ি ফিরেছিল, তো এই ক্ষেত্রে এতটা রক্ত যে বেরোলো, এবং সেটা 470 মিলিলিটার রক্তই কি বেরিয়েছে, না তার চেয়ে কম বেরিয়েছে, সেটা কি আপনি চিন্তা ভাবনা করতে পারবেন? মাথাতে আসবে না। এটাকেই বলে প্যানিক। আমরা সেটা ভাবি না। রক্ত দেওয়ার সময় আমরা মাথাতেও আনি না যে কতটা রক্ত নিল ওরা, আর রক্ত বেরোনোর সময়ও আমরা মাথাতেও আনি না, ভাবি না যে কতটা রক্ত লস করছি, এতে কি সত্যি বিপদ আছে, সত্যি কি ব্লাড দেওয়ার দরকার আছে আমাকে? কারণ শরীর নিজস্ব নিয়মে রক্ত তঞ্চন করে নেয়, রক্ত জমাট বেঁধে যায়, অনন্তকাল ধরে রক্ত পড়তে পারে না শরীর থেকে। এমন কোনো নজির নেই যে ব্লাড লস হতে 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 গোটা শরীর রক্তশূন্য হয়ে গেছে। হেমোফিলিয়া হলে এটা অন্য গল্প, আমি স্বাভাবিক মানুষের কথা বলছি, বা কোনো রকম এরকমের রোগ যার নেই, মারাত্মক ধরনের কোনো রোগ যেখানে রক্ত জমাট বাঁধে না, এরকম কোনো রোগ যার নেই, তো এরকম কোনো নজির দেখাতেই পারবেন না যে রক্ত পড়তে রক্ত জমাট বাঁধেনি এবং তিনি মরে গেছেন, হয় না। কিন্তু ওই যে প্যানিক। তো এবারে তাহলে মূল গল্পটা ফিরে আসে, আমি এটা ভাবনার রসদ হিসেবে কিন্তু আপনাদের সামনে রাখলাম। মূল গল্পটা কি? 470 মিলিলিটার রক্ত ক্রাইটেরিয়াটা কি করে তৈরি হলো? এরকমভাবেই তৈরি হয়েছে। এবার ভাবুন তো, দুর্ঘটনার তো সবার ক্ষেত্রে ঘটে না, ব্লাড লস সবার ক্ষেত্রে ঘটে না, সবার মাথা ফাটে না, তাই তো? সবারই বাইক দুর্ঘটনা ঘটে না। তাহলে এই রকম বিচ্ছিন্ন ঘটনা থেকে কি প্যারামিটার তৈরি করা যায় না। তাহলে এমন একটা ঘটনা থাকতে হবে যেটাকে স্টাডি করে একটা প্যারামিটার তৈরি করা যায়, যেটা ইনভ্যারিয়েবল হতে পারে মোর অর লেস সবার ক্ষেত্রে। সেটা কি বলুন তো? বলুন, চাইল্ড বার্থ অর্থাৎ নর্মাল ডেলিভারি, ভেজাইনাল বার্থ যাকে বলা হয়, অর্থাৎ সি সেকশন করে নয়, সিজারিয়ান করে নয়, যেমন করে স্বাভাবিক প্রসব হয়ে থাকে স্তন্যপায়ীদের ক্ষেত্রে, মানুষেরও তো তা এখনও হয়, একেবারে বিলুপ্ত হয়ে যায়নি, আসছে। তো সেই যে ঘটনাটা সব নারীর জীবনেই কম বেশি ঘটে সেই সময়, তো বিজ্ঞানীরা সেটা দেখেছেন, স্টাডি করেছেন। এবার বলুন যে নর্মাল যে চাইল্ড বার্থ হয়, ভেজাইনাল বার্থ যেটাকে বলা হয় আর কি, তাতে করে কত রক্ত তো বেরোবেই, কত হয় মোটামুটি ওই রকমই হয়। 470 মিলিলিটার থেকে 500 মিলিলিটার রক্ত পাত হয় চাইল্ড বার্থের সময়, ভ্যাজাইনাল বার্থের সময়, তথ্য বলছে। তো সেটা দেখেই গবেষক বিজ্ঞানীরা বুঝেছেন, বাহ, একটা নারীর স্বাভাবিক প্রসবের সময় এতটা রক্ত বেরিয়ে যাচ্ছে, 500 মিলিলিটার রক্ত, প্রায় 1/2 লিটার রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরেও নারীটি তো সুস্থ থাকছে, কিছুদিন পরেই সে সুস্থ হয়ে যাচ্ছে, সন্তানকে দুধ খাওয়াচ্ছে,
সন্তানের জন্য গর্বিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, তাহলে তো এই রক্তটা বেরোলে সমস্যা হয় না। আগে হ্যাঁ, এইটাই আমার পর্যবেক্ষণ অনুযায়ী এটাকেই তখন স্টাডি করা হয়েছে, যেটা কমন ফ্যাক্টর। দুর্ঘটনা সবার জীবনে ঘটে না, আর দুর্ঘটনাজনিত রক্তপাত সবার ক্ষেত্রে ঘটে না বা একই রকমভাবে ঘটে না, কিন্তু এইটা একটা কমন ফ্যাক্টর যেটা পৃথিবীর সমস্ত নারীদেরই ক্ষেত্রে ঘটে, মা হওয়ার ক্ষেত্রে ঘটে, এবং এটা খুব কমন একটা ঘটনা। তো সেই 500 মিলিলিটারের যে একটা মাপ, 470 থেকে 500 মিলিলিটার যে মাপটা, মানে হাফ লিটারের কাছাকাছি এরকম একটা মাপকে, সেটাকেই ওরা মাপকাঠি হিসেবে ধরে নিয়েছে। কি ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, এবারে তাহলে প্রশ্ন করুন, এবার আমি দ্বিতীয় পার্টে চলে গেলাম, যাচ্ছি, এটা রিলেটেড বলে যেহেতু। এবার প্রশ্ন করুন যে তাহলে সন্তান জন্ম দেওয়ার সময় আবার রক্ত দিতে হয় কেন? আপনারা জানেন নিশ্চয়ই, নার্সিংহোমে সন্তান জন্ম হচ্ছে বলে ছুটোছুটি করতে হয়, ছুটোছুটি করতে হয়, রক্ত লাগবে, এবং আগাম রক্তের ব্যবস্থা করে তারপরে অনেকে স্ত্রীকে ভর্তি করেন, এমনও হয়। কেন? ওই যে সি সেকশন হয় বলে। আগে হ্যাঁ, সি সেকশনে কত রক্তপাত হয়? 1000 মিলিলিটার। ভালো করে শুনুন, 1000 মিলিলিটার, অর্থাৎ ডবল হয়। তখন রক্ত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তাহলে রক্ত দেওয়ার পরিস্থিতি তৈরি কারা করে? নারীটি নিজে করে না, শিশুটি করে না, প্রকৃতিতে কোথাও তো দরকার পড়ে না রক্ত দেওয়ার। গরু ছাগল থেকে শুরু করে, কিছু মনে করবেন না, মানুষ বলে লজ্জা করছে, না না না, এখানটা আমরা কিন্তু ওদের কাছ থেকে শিখতে পারি। আমি বারবার বলেছি, ইন দ্য ম্যাটার অফ হেলথ, ইন দ্য রিয়ালম অফ হেলথ, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস। স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে জন্তু জানোয়ার থেকে শিখুন। আমি শিখি, প্রতিদিনই শিখি, এতে আমার কোনো লজ্জা নেই, এতে আমি গর্বিত। তো এবার ওদের লাগে না, ওদেরও রক্তপাত হয়। দেখবেন গরুর যখন, গ্রামে গঞ্জে দেখবেন গরু যখন বাছুর প্রসব করে, আমি ছোটোবেলায় বহু দেখেছি সেই দৃশ্য, রক্তপাত হয়, প্রচুর রক্ত পড়ে, কিন্তু গরুটিকে কখনো ধরে নিয়ে গিয়ে রক্ত দিতে হয়েছে আমি তো জীবনে দেখিনি। আমি কুকুরের প্রসব দেখেছি ছোটোবেলায়, গ্রামে গঞ্জে কুকুর, গরু, ছাগল, এরকম গৃহপালিত পশুর, স্তন্যপায়ী পশুর প্রসব আমি বহু দেখেছি, রক্তপাত দেখেছি, ব্লাড লস দেখেছি, কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন পড়েনি। তাহলে এইটা কারণ কি? গরুদের ক্ষেত্রে সি সেকশন হচ্ছে না, দরকার পড়ছে না। ছাগলের ক্ষেত্রেও সি সেকশন হচ্ছে না, কুকুরের ক্ষেত্রেও হচ্ছে না, দরকার পড়ছে না। কারণ ওটা সভ্য হয়নি, সভ্যতার দাবি মেনে চাহিদা সৃষ্টি করা হয়নি। সেখানে প্রসূতি বিজ্ঞান বিষয়টি, চাইল্ড ডেলিভারি বিষয়টি ব্যবসার মধ্যে ঢোকেনি, এবং সেই অনুযায়ী প্রাকৃতিক বিজ্ঞানকে কুকুর সমাজ, ছাগল সমাজ, গরু সমাজ বিকৃত করেনি, মুনাফাবাজির মাধ্যম বানায়নি। কিন্তু সভ্যতার দাবি আছে, চাহিদা যোগানের ওপরে নির্ভর করে ধনতন্ত্র গড়ে ওঠে, জায়নিস্ট ক্যাপিটালিজম গড়ে ওঠে, আমরা সেটা জানি, এই নিয়ে বহু আলোচনা আমি করেছি। তো এই যে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়েছে, তারই একটা পার্ট হিসেবে রক্ত নেওয়ার ব্যাপারটা, রক্তদান, ব্লাড ডোনেশন, ব্লাড ট্রান্সফিউশন গড়ে উঠেছে। একটা কৃত্রিম অথচ বর্তমানে অনিবার্য এবং জীবনদায়ী একটি অংশ হিসেবে, যার অতীতে কোনো দরকারই ছিল না, এবং তা সত্ত্বেও মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেছে। যদিও আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা না হলে জানো
মানুষ প্রচুর মরে যেত, মানুষ বাঁচত না। এমএমআর অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেট ওরা বিভিন্ন রকমের ডেটা দিয়ে আপনাকে দেখিয়ে দেবে এখন অনেক কমে গেছে। আগে প্রচুর মা মারা যেত সন্তানের প্রসব করতে গিয়ে। এরকম অনেক রকম মিথিক্যাল বিভিন্ন রকমের মিসলিডিং ডেটা দিয়ে আপনাকে শিক্ষিত মগজ আর কি, যেখানেই শিক্ষা সেখানেই এইসব আর কি আপনাকে ঘুলিয়ে দেবে। তাহলে পাল্টা প্রশ্ন করুন, এত এত মা মরে যেত, তাহলে পৃথিবীর লোক সংখ্যা বাড়লো কী করে এতদিনে? এবং এবং অনেক নারী তো 8জন 10জন করে সন্তান প্রসব করতো সেই সময়। আনন্দের কথা, এখন নারীদের এটা করতে হয় না, অবশ্যই করতে হয় না, কিন্তু তখন তারা করতেন এবং তারপরেও তারা কাজকর্ম করতেন, গৃহের কাজ করতেন। সবাই কি মরে যেতেন? সবাই মরে গেলে তো পৃথিবীর লোক সংখ্যা বাড়তই না। তো এই যে ব্লাড ডোনেশনের গল্প, ব্লাড ট্রান্সফিউশনের গল্প যবে থেকে শুরু হয়েছে, ইতিহাসটা দেখে নেন। তার আগে কি পৃথিবী লোকশূন্য হয়ে গিয়েছিল? নারী শূন্য হয়ে গিয়েছিল? শিশু শূন্য হয়ে গিয়েছিল? না না, এগুলো তো মূলত আমরা জানি না 19 শতক, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, এবং এটা বাড়তে বাড়তে এখন 21st সেঞ্চুরিতে একটা মারাত্মক আকার ধারণ করেছে, তাই তো? আসুন এবার আসছি পরবর্তী পর্বে। কি পর্ব? নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ভেজাইনাল চাইল্ড বার্থ যেটাকে বলা হয়, যেটা 500 মিলিলিটার রক্তের মধ্যেই রক্তপাত হচ্ছে, এবং সেক্ষেত্রে রক্তদানের কোনো দরকারই পড়ছে না। ব্যবসাটা ওখানে মার খেলো, কি মুশকিল বলুন তো? তাহলে কোথায় দরকার পড়ছে রক্ত দেওয়ার? সিজারিয়ান সেকশনের দরকার পড়ছে, অর্থাৎ সেখানে 1000 মিলিলিটার বা তারও বেশি রক্তপাত, ব্লাড লস হতে পারে, আর তাই তাকে রক্ত দেওয়ার দরকার হতে পারে। একটা রক্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে একটা বড় ক্ষেত্র। এছাড়া দুর্ঘটনা বা ইত্যাদি ইত্যাদি সেগুলো পরের বিষয়, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না। কিন্তু নর্মালি ব্লাড লাগে যদি বলা হয়, তার ক্ষেত্রে একটা অগ্রগণ্য দিক হলো, মানে ক্ষেত্র হলো এই চাইল্ড বার্থের সময় ব্লাড দেওয়ার যে ব্যাপারটা, সেটা একটা বড় অংশ এই ক্ষেত্রেই লাগে, সেটা আপনারা জানেন। আচ্ছা, এবারে প্রশ্ন করা যাক যে তবে নর্মাল ডেলিভারি হলে এই রক্ত দেওয়ার দরকার পড়ে না। সেটা জন্তু জানোয়ারের ক্ষেত্রেও আমরা দেখেছি, মানুষের ক্ষেত্রেও আমরা দেখেছি, ঠাকুমা, মাসিমা, পিসিমা এবং আমাদের যারা জন্ম দিয়েছেন, আমাদের মতো বয়সী যারা আছেন, প্রত্যেকের ক্ষেত্রেই দেখেছি। কিন্তু এখন লাগছে। আসলে ডেটা দেখে নিই, একটা তথ্য দেখে নিই, পরিসংখ্যান দেখে নিই, বুঝতে সুবিধে হবে। পৃথিবীতে এখনও গড়ে 80% ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি হয়, যাকে বলা হয় ভেজাইনাল ডেলিভারি, চাইল্ড বার্থ, অর্থাৎ সিজারিয়ান সেকশনের দরকার পড়ে না, সি সেকশন লাগে না। বেশ, সব ক্ষেত্রে কি এটা সমান? না। এই যেমন ধরুন আমেরিকাতে মাত্র এখন প্রায় 28% ক্ষেত্রে নর্মাল বার্থ হয়, সি সেকশনের দরকার পড়ে না। অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে, আমেরিকাতে 28 বাদ দিন, তার মানে 72% ক্ষেত্রেই সি সেকশনের দরকার পড়ছে। 72% ক্ষেত্রেই আমেরিকায়, আমি ডেটা দিয়ে দেবো, দেখে নেবেন, ন্যাশনাল লাইব্রেরি যেটা রয়েছে অফ মেডিসিন, একটা জার্নাল, অর্থাৎ সেখানে 72% ক্ষেত্রে লাগছে কি করতে হচ্ছে, সি সেকশন করতে হচ্ছে। এবার আসুন আফ্রিকায় চলে যাই। সাব সাহারান আফ্রিকা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া অংশ, সাহারা মরুভূমির এলাকা যেগুলো আফ্রিকাতেই পড়ে, আফ্রিকার বিভিন্ন দেশ এই সাহারার মধ্যে পড়ে। তো সবচেয়ে পিছিয়ে পড়া আর কি, মানে শিক্ষা দীক্ষা বলুন, মানে আধুনিক শিক্ষা, ফার্মা লবির, মডার্ন মেডিসিন সুযোগ গ্রহণ না করা, এই বিভিন্ন প্যারামিটারে সবচেয়ে পিছিয়ে থাকা অংশ হচ্ছে সাব সাহারান আফ্রিকা। সেখানে 95% চাইল্ড বার্থই স্বাভাবিক প্রসব হয়।
তাহলে আফ্রিকাতে যেটা 95%, আমেরিকায় সেটা 72%, মানে 95%, আমেরিকায় সেটা 28% কেন? তার মানে আফ্রিকাতে আমরা দেখতে পাচ্ছি 5% মাত্র ক্ষেত্রে সি সেকশনের দরকার পড়ছে বা তারা অ্যাভেল করছেন, আর আমেরিকায় দেখতে পাচ্ছি 72% সেটা করছেন সি সেকশন। ভারতের ছবিটা দেখে নিই একটু। ভারতে দেখা যাচ্ছে এটা বাড়ছে। ভারতে 2015-16 নাগাদে এরকম দেখা যাচ্ছিল যে এটা মোটামুটিভাবে 15% সি সেকশনের দরকার পড়তো। এখন আইআইটির যে রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে রিসার্চ আছে সেখানে দেখা যাচ্ছে সেটা বাড়তে বাড়তে 22% পর্যন্ত সি সেকশনে চলে গেছে, এবং এটা অ্যালার্মিংলি বাড়ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। এবং এই সংখ্যাটা ইস্ট এশিয়াতে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 2030 নাগাদ এটা সি সেকশনের হার 60% ছাড়িয়ে যাবে। ভালো করে শুনুন, 60% ছাড়িয়ে যাবে। কি মুনাফা বলুন তো, রক্তের বাজার থেকে শুরু করে উপার্জন, দুর্দান্ত মুনাফা। 60% ছাড়িয়ে যাবে ইস্ট এশিয়াতে। কেন বাড়ছে এটা? একটু পর্যবেক্ষণ রাখুন, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। তো এই যে বাড়ার পিছনে অনেক ক্ষেত্রেই কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, যে অভিযোগ করা হচ্ছে নর্মাল ডেলিভারি হবে, করা যাবে, তবুও পয়সার জন্য সার্জেনরা, চিকিৎসকরা, নার্সিংহোম তারা এটা একটা নেক্সাস চালাচ্ছে, তারা পয়সার জন্য এটা করছে যাতে করে বিলটা বাড়ানো যায়, ইনফ্লেট করা যায়। এই সব কারণ, একটা বড় কারণ এটা। এছাড়া তাড়াহুড়ো, অত কে অপেক্ষা করবে, কে অপেক্ষা করবে, কে এত সময় দেবে, ঝপাঝপ করে কাজ সেরে ফেলো, এই সব কারণ। মানে এই মূল বিষয়টা এথিক্যাল প্র্যাকটিসের মধ্যে আর নেই, পুরোটাই দুর্ভাবনার ক্ষেত্রে চলে গেছে এবং এটা বাড়ছে। তো এবারে আসি এটা বাস্তবতার ক্ষেত্রে। এটাও ঠিক যে এটা কোনো সন্দেহ নেই যে চিকিৎসকদের একাংশ, সার্জনদের একাংশ, তারা ইচ্ছে করে মুনাফার জন্য এটা করেন। নার্সিংহোমের একটা উল্লেখযোগ্য অংশ, বিকজ দে আর হিয়ার টু মেক মুলা। কিন্তু এটাও ঠিক যে নারীদের একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে দেখা যাচ্ছে যে প্রসব করার, স্বাভাবিকভাবে সন্তান প্রসবের যে প্রক্রিয়া, ভ্যাজাইনাল চাইল্ড বার্থ যেটাকে আমরা বলি আর কি, সেটা তারা পারছেন না। একটা কারণ হতে পারে অনেকেরই মানসিকতা যে না, এতে আমার পেন হয় বা অমুক হয়, আমি সি সেকশনের দিকে যাব। ঠিক আছে, সেটা আলাদা কথা, যে চয়েস হিসেবে। এবং অনেকে এটাকে আধুনিকতা বলে মনে করেন, এবং এমনটাই বলা হয় অনেক চিকিৎসা, মানে মিডিয়ার মাধ্যমে বা কানাঘুষোর মাধ্যমে ছড়ানো হয়েছে যে সি সেকশন করলে শিশু নাকি খুব বুদ্ধিমান হয়, শিশুর নাকি মস্তিষ্ক ভালো হয়, এবং যে নাকি ট্যালেন্টেড হয়, প্রতিভাবান হয়। তো তাদেরকে অবশ্য প্রশ্ন করতেই পারেন যে বিদ্যাসাগর, রামমোহন এবং চেঙ্গিজ খানের মতো মহাবীর এরা কোন সেকশনে হয়েছিলেন? আলেকজান্ডারের মতো মহাবীর এরা কি সি সেকশনের মাধ্যমে জন্মেছিলেন? তো তারা কি প্রতিভাবান ছিলেন না? এখন প্রতিভার কি অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, এই যে জায়গাটা, একটা গেল ক্ষেত্র, একটা মানসিকতা, মাইন্ডসেট। নর্মাল হবে, করা যাবে, কিন্তু তারা করবেন না। কিন্তু এটাও তো পুরো ছবি নয়, ইটস নট দ্য কমপ্লিট পিকচার। অনেকে চেয়েও পারেন না, কারণ শরীর সাথ দেয় না। শেষ পর্যন্ত তাকে ডাক্তার চেষ্টা করেও, বাড়ির লোক চেষ্টা করেও শেষ পর্যন্ত দেখা গেল যে তাকে সি সেকশনই করতে হলো। এটা কেন হলো, কেন হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে। প্রথমত ধরুন, যদি একবার কারো ইতিমধ্যেই সিজারের মাধ্যমে শিশু হয়ে থাকে, পরবর্তী ক্ষেত্রে তার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বিরল ব্যতিক্রম ছাড়া। দ্বিতীয়ত, বয়সের উপর নির্ভর করে। একজন মা যত বেশি বয়সে মা হবেন, সন্তান নেবেন,
সেই ক্ষেত্রে তার এই সম্ভাবনা, নর্মাল চাইল্ড বার্থের সম্ভাবনাটা কমে যাবে, এটা একটা ফ্যাক্টর। এছাড়া সার্ভিক্সের মানে এরিয়া থেকে শুরু করে প্লেসেন্টা, লো লাইং প্লেসেন্টা যদি হয়, বা ব্লাড প্রেশার যদি হাই ব্লাড প্রেশার থাকে, এগুলো বিভিন্ন কারণে নর্মাল চাইল্ড বার্থ ইনহিবিট করে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়। এটা আমরা জানি, কিন্তু সেটা কত শতাংশ ক্ষেত্রে? নিশ্চয়ই 100% ক্ষেত্রে নয়। তাহলে বাকি কোন ক্ষেত্রে? এবারে আপনাদের কি আমি ক্লুটা দিই, তারপরে আমি আগে পর্যবেক্ষণ ব্যবহার করুন। আমি বিশ্বাস করি যে যখন আমার লাইভ আপনারা দেখছেন বা শুনছেন, তখন আপনাদের কান যেমন সজাগ থাকছে, তেমনই আপনাদের মস্তিষ্কটাও সজাগ থাকছে। দুটোই একসাথে কাজ করছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো এবারে মেলানোর চেষ্টা করুন। সাব সাহারান আফ্রিকাতে 95% বার্থ ভ্যাজাইনাল বার্থ, অর্থাৎ স্বাভাবিক প্রসব। আমেরিকায় সেটা মাত্র 28%। কেন? শিক্ষিত শ্রেণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা বাড়ছে কেন? অশিক্ষিত শ্রেণী, দরিদ্র, পিছিয়ে থাকা শ্রেণী, যেমন সাব সাহারান আফ্রিকার কথা বললাম আমি, সেখানে এটা নর্মাল প্রসবটা এত বেশি কেন? সংখ্যাটা, পার্সেন্টেজটা। উত্তরটা পাননি? পেয়ে গেছেন। অর্থাৎ যখনই শিক্ষা বিস্তার ঘটেছে, মানে আধুনিক শিক্ষার কথা বলছি আমি কিন্তু প্রজ্ঞার কথা বলছি না, প্রকৃতির বোধকে বলছি না, যেটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে, যে জায়নিক শক্তি বলুন বা ধনতান্ত্রিক শক্তি বলুন, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন, তারা যে উদ্দেশ্য নিয়ে শিক্ষা দেন সেই উদ্দেশ্যের কথা বলছে। যে উদ্দেশ্য মুনাফার সহায়ক হয়, শোষণের সহায়ক হয়, এক্সপ্লয়টেশনের সহায়ক হয়, এবং স্মার্ট তথাকথিত কিছু অংশে মানুষের ল্যাভিশ জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দেয়, সেই শিক্ষার কথাই আমি বলতে চাইছি। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্মা লবির ওপর নির্ভরতা, মডার্ন মেডিসিনের ওপরে নির্ভরতা। এই মডার্ন মেডিসিনের ওপরে নির্ভরতা যত বেড়েছে, তত বেশি করে নর্মাল ডেলিভারি কমছে। তথ্য তাই, ইতিহাস পর্যবেক্ষণ কিন্তু তাই বলছে। অর্থাৎ একজন নারী যত বেশি করে চেক আপ করবেন, মা হওয়াকালীন প্রসেসে, প্রেগন্যান্সির সময় যত বেশি করে চেক আপ করবেন, ইউএসজি করবেন, এই করবেন, সেই করবেন, অমুক খাবেন, তমুক খাবেন, তত বেশি করে তার নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমতে থাকবে। আর যে নারী এখান থেকে সব থেকে দূরে থাকবেন, গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায়, এসবের সুযোগ সুবিধে নেই বা তিনি গ্রহণ করেন না, চেক আপ দূরের কথা, ইউএসজি দূরের কথা, এসব করেন না, স্বাভাবিক জীবনযাপন করেন, তার নর্মাল ডেলিভারির সম্ভাবনা তত বেশি হবে। কি বিশ্বাস হচ্ছে না? তো এটা আমার পর্যবেক্ষণ, বহু আগেকারই পর্যবেক্ষণ। আর কিন্তু এই যে কিছু তো লিঙ্ক দিতে হয়, না হলে তো আবার আমার এখানে অনেকেই তো দেখেন, যারা আমার শত্রু মিত্র সব রকম মানুষই দেখেন, তাদের কথা ভেবেও তো কিছু লিঙ্ক দিতে হয়। এই কারণে কিছু লিঙ্ক খুঁজে বের করতে হয় আপনাদের সামনে উপস্থিত করবার জন্য। তো প্রথম ক্ষেত্রে যেটা পর্যবেক্ষণ, যেটা আমি রেখেছিলাম, যে এই চাইল্ড বার্থের সময় যে ব্লাড লস হয় 500 মিলিলিটার এরকম, তো সেইখান থেকেই গবেষক বিজ্ঞানীরা বের করেছেন যে 470 মিলিলিটার রক্ত ডোনেট করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা কিন্তু লিঙ্ক আমি দিতে পারছি না, কিন্তু এখন যেটা বললাম সেটার লিঙ্ক আমি আপনাদের দিতে পারি, এবং সেই লিঙ্কের গুরুত্বপূর্ণ অংশটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, বাংলা করে দিই, কারণ সবাই ইংরেজিতে সরগর নন, এবং সেটা কোনো লজ্জার বিষয় নয় যে ইংরেজিতে সবাইকেই সরগর হতে হবে। এটা হচ্ছে একটি বিশিষ্ট জার্নাল, ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, সেখানে প্রকাশিত একটি রিসার্চ পেপার, যেটা
পাবমেড সেন্ট্রালের থেকে প্রকাশিত। পাবমেড সেন্ট্রাল জানেন আইওটি জার্নাল, এরা যুগ্মভাবেই কাজ করে। তো এইখানে আমি একটি অংশ আপনাদের, এই আর্টিকেলটার নাম হচ্ছে ফ্যাক্টরস প্রমোটিং অর ইনহিবিটিং নর্মাল বার্থ, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর নর্মাল বার্থকে সাহায্য করে, প্রমোট করে অথবা বাধাপ্রাপ্ত করে, বাধা দেয়, ইনহিবিট করে। দুটোই এখানে সুন্দরভাবে আলোচিত হয়েছে। এটা কিন্তু একটা মেন স্ট্রিম জার্নাল, কোনো ওই তথাকথিত অ্যান্টি ভ্যাক্স বা ব্যতিক্রমী স্বাধীন চিন্তা করেন এমন কোনো বিজ্ঞানের জার্নাল নয়। এটা একটা মেন স্ট্রিম জার্নাল, সেখানে এটা বলা আছে। এগুলো অনেক কিছুই মেন স্ট্রিম জার্নালে থাকে, আমাদের জানানো হয় না। ওরা আসলে রেখে দেয় সবই, আমাদের সামনেই রেখে, মানে খুঁজে নিতে হয় আর কি। তো এই পরিশ্রমটা আমরা করি না। তো আমার মতো অধম মানুষ, আমাদের মতো অধম মানুষ সেগুলো করে খুঁজে আপনাদের সামনে নিয়ে আসে। এবার এই জায়গাটা আপনাদের সামনে পড়ি। উইমেন হ্যাড আ হায়ার প্রবাবিলিটি অফ নর্মাল বার্থ ইফ দে লিভড আউটসাইড মেজর মেট্রোপলিটন এরিয়াস। কি শুনছি? আমি যা বললাম তারই প্রতিধ্বনি পাচ্ছেন না? এটা কিন্তু আমার আগের পর্যবেক্ষণ ছিল, এটা পড়ে আমি কিন্তু এটা বলিনি। আমি এটা জানি, আমার উপলব্ধি এটা, সেটা খুঁজতে গিয়ে আমি একটু আগে এই লিঙ্কটা বের করেছি আপনাদের দেওয়ার জন্য। এর আগে এটার অস্তিত্ব সম্পর্কে আমি জানতামই না। আগে পর্যবেক্ষণ করে প্রশ্ন করতে হয়, তবেই তো আপনি সেই সংক্রান্ত তথ্যটা পাবেন। যদি প্রশ্নটাই আপনার মধ্যে না জাগে, তাহলে আপনি তথ্যটা পাবেন কি করে? পাবেন না। এই ঠিক যেমন ধরুন বিদ্যাসাগর বিধবা বিবাহের সমর্থনে যে পরাশর সংহিতা থেকে যে উদ্ধৃতি তুলে দিয়েছিলেন, নষ্টে জীবে প্রপোজ্যে, তাই তো, পরাশর সংহিতা, তো যার দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে বিবাহ, মানে প্রাচীনকালে বিধবাদের বিবাহের কথাও বলা আছে। তো তো এই বিষয়টা তখন পলাশর সংহিতাকে তিনি আবিষ্কার করলেন। বিদ্যাসাগর কি পলাশর সংহিতা লিখেছিলেন? ডিড হি রাইট দ্যাট? নো, তিনি লেখেননি। ছিল, ওটা ছিলই। তা সত্ত্বেও কেন মানুষ উদ্যোগ নেয়নি? কেন মানুষ রেড়ে করে তেরে এলো? কেন তেরে এলো এত? কারণ তাদের মধ্যে প্রশ্নই জাগেনি। তো পলাশর সংহিতা বইটা ছিল, বিদ্যাসাগর শুধু একা পড়েছিলেন এমন তো নয়, আরও অনেক জ্ঞানীগুণী মানুষ বইটি ঘেটে থাকবেন, কিন্তু তাদের মধ্যে যেহেতু প্রশ্নটাই তাদের মধ্যে আসেনি, তারা ভাবেনি, তাই ওই অংশটা তাদের চোখ এড়িয়ে গিয়েছিল। ব্যাপারটা ওই রকমই। আমার মধ্যে প্রশ্ন আছে, আমি খুঁজে বের করলাম। তাহলে কি হলো? মেট্রোপলিটন এরিয়া থেকে যেসব নারীরা দূরে থাকেন, মানে শহর থেকে, মেট্রো থেকে দূরে থাকেন, তাদের মধ্যে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বেড়ে যায়। এক নম্বর। আর কি? The normal birth, আরেকবার পড়ি, women had a higher probability of normal birth if they lived outside major metropolitan areas, did not receive private obstetric care. এইটাই হলো আরও একটা ফ্যাক্টর। যারা ব্যক্তিগতভাবে প্রসূতি বিজ্ঞানের খপ্পরে পড়েননি, অবস্টেরিক কেয়ার মানে কি? ওই যে চেক আপ করা। আগে, হ্যাঁ, যেসব নারীরা এই মা হওয়ার পরে বা মা হওয়ার আগে থেকে, মানে মা হওয়ার সময় থেকে আর কি, কনসিভ করার সময় থেকে, প্রিনেটাল সময় থেকে যেটাকে বলা হচ্ছে, তো সেই সময় যেসব নারীরা এই অবস্টেরিক কেয়ারের মধ্যে নিজেদেরকে প্রবেশ করাচ্ছেন না, দূরে থাকছেন, তাদের মধ্যে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। কেন? এটা কি? অবস্টেরিক কেয়ারটা কি? আমি আগেও আলোচনা করেছি। প্রসূতির দেখভাল, তার মধ্যে কি কি পড়ে আপনারা জানেন। ইউএসজি থেকে শুরু করে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকমের কি আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট, ভ্যাকসিন, কত কিছু দেওয়া হয় বলুন তো। এই নিয়ে আমি ভিন্ন একটি আলোচনা করব। এবং
এগুলোর বিকল্প যে খাবার আজকে দু একটি বলে দিচ্ছি, মানে মাথায় এলো বিষয়টা, তাই বলবো, কিন্তু এটা নিয়ে ভিন্ন লাইভ করার দরকার আছে বলে আমি মনে করছি। তো এই যে সব ভিটামিন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট এগুলো আছে, আর কি ইউএসজি থেকে শুরু করে বিভিন্ন রকমের চেক আপ করানো হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু মিলিয়েই বলা হচ্ছে কি অবস্টেরিক কেয়ার। এর বাইরে যেসব নারীরা থাকছে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কি বুঝলেন? মজার না ব্যাপারটা? আর কি হ্যাড ফ্রিডম অফ মুভমেন্ট থ্রু আউট লেবার, সেই সময়টা যারা হাঁটাচলা করছেন, ফ্রিডম অফ মুভমেন্ট, বিছানায় শুয়ে রাখা নয়, শুয়ে থাকা নয়, মুভ করা, হাঁটাচলা করা, অ্যাক্টিভ থাকা। গ্রামেগঞ্জে আমরা দেখেছি, আমি ছোটোবেলায় দেখেছি এরকম অনেক আমার পরিচিত প্রতিবেশী নারীরা, তারা মা হতেন, তারা সেই সময় বাড়ির স্বাভাবিক কাজকর্ম করতেন। অবশ্যই অত্যধিক ভারী কাজ তো দরকার নেই, প্রশ্নই আসে না, তার জন্য পুরুষ আছে, কিন্তু স্বাভাবিক কাজকর্ম, রান্না বান্না থেকে শুরু করে কুটনো কাটা থেকে শুরু করে সমস্ত কাজই তারা করতেন। ওই কমপ্লিট বেড রেস্ট না না না, ওটা একেবারেই বলে দিয়েছে। হ্যাড ফ্রিডম অফ মুভমেন্ট থ্রু আউট লেবার, পুরো লেবার পিরিয়ডটাই, ওই পিরিয়ডটাই মুভমেন্টের মধ্যে থাকতে হবে, তাদের নর্মাল ডেলিভারি হবে। আর কি এই দুটো মূল বিষয়। কি বুঝলেন তাহলে? আমি পুরোটা পড়লাম না, আমি লিঙ্ক দিয়ে দেবো, সময় চলে যাবে, এত পড়ার দরকার নেই। তাহলে ফার্মা কোম্পানির খপ্পরে, মডার্ন মেডিসিনের খপ্পরে আপনি বেশি করে যত পড়ছেন, তত বেশি করে ওদের সি সেকশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং বাড়ছে। ওরা তো বাড়াচ্ছেই অনেক ক্ষেত্রে, যেখানে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, তা সত্ত্বেও ওরা কোঅপারেট করছে না। এটা তো একটা দিক গেলই। আবার কোনো কোনো নারী ভাবছে এটাই আধুনিকতা, এটা একটা দিক গেল। কিন্তু আরও একটা বাস্তব দিক, সেটা হলো এই যে অবস্টেরিক কেয়ার যেটাকে বলা হচ্ছে, এখানে পরিষ্কার বলা হচ্ছে এই ইউএসজি আপনি যত বেশি করবেন, যত বেশি করে চেক আপ করবেন, তত আপনার নর্মাল ডেলিভারিটা ইনহিবিট করবে। আগে হ্যাঁ এড়িয়ে চলুন, কি বলবো, আমি বলছি না তো, এখানেই তো বলছে। আমার প্রজ্ঞা এগুলো বহু আগেই আমাকে বলেছে, কিন্তু এখানে তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, প্রশ্ন করুন তো, এই যে ফলিক অ্যাসিড ট্যাবলেট আপনি খাবেন, আয়রন ট্যাবলেট আপনি খাবেন, কেন খাবেন? এটা কৃত্রিম, প্রকৃতিতেই তো আছে। ওরা কেন দিচ্ছে বলুন দেখি, এসব কেন করছে? এত এত টেস্ট, এত এত অমুক, যাতে করে আপনার এই সি সেকশনটার দিকে আপনি বেশি করে চলে যান। একবার প্রশ্ন জাগে না? আচ্ছা, আপনি পালং শাক খেতে পারেন তো, স্পিনাচ, যেখানে ফলিক অ্যাসিড আছে, আয়রন আছে। মেথির শাক খান না, মেথির শাক, আয়রনও পাবেন, ফোলিয়েটও পাবেন, ফলিক অ্যাসিডও পাবেন। লেন্টিল, মুসুর ডাল, আপনি যদি ভেজিটেরিয়ান হন এগুলো খান, আপনার অনেক সময় মাংস হয়তো রেড মিটেও আছে। আপনি লিভার যদি খান, মেটেতে ফলিক অ্যাসিড পাবেন, রেড মিটে তো আয়রন পাচ্ছেনই, চিকেনেও পাচ্ছেন, ডিমেও আয়রন পাচ্ছেন, বাঁধাকপিতেও আয়রন পাচ্ছেন, ফলিক অ্যাসিড পাচ্ছেন, লেগিউম অর্থাৎ সিমেও পাচ্ছেন ফলিক অ্যাসিড, আয়রন, টমেটোতেও আয়রন পাচ্ছেন। তো এত এত সব খাবার দাবার আছে এবং বহু সবজি আছে, যেটা গ্রিন লিফি ভেজিটেবল আমরা বলি, সেখানে আয়রনও পাচ্ছেন, ফলিক অ্যাসিডও পাচ্ছেন। তো তার জন্য আলাদা করে ট্যাবলেট কেন খেতে হবে? তো ধরুন একজন নারী যদি এই পিরিয়ডে, প্রেগন্যান্সি পিরিয়ডে, তিনি পালং শাকও খাচ্ছেন, যথেষ্ট পরিমাণে খাচ্ছেন, মেথি শাকও খাচ্ছেন, আবার ফলিক অ্যাসিড ট্যাবলেটও খাচ্ছেন, তাহলে কীটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে ভাবতে পারেন? ওভার হয়ে গেল না, বাড়াবাড়ি হয়ে গেল না? আপনি প্রকৃতি থেকেই খাবার খাচ্ছেন, সেখানে আবার উল্টে আপনি ওইগুলো খাচ্ছেন,
খাদ্যের মধ্যে থেকেই আপনি আয়রন পাচ্ছেন, খাদ্যের মধ্যে থেকেই আপনি ফলিক অ্যাসিড বা ফোলিয়েট পাচ্ছেন, তো আবার ট্যাবলেটের মধ্য দিয়ে আপনার মধ্যে ঢোকানো হচ্ছে, ব্যাপারে কীরকম হচ্ছে প্রশ্ন করবেন না? এসব উপাদান আমাদের শরীরে কম থাকাও যেমন ক্ষতিকারক, বেশি থাকা, মাত্রা বেড়ে যাওয়াটাও বিপজ্জনক। বাড়াবাড়ি কেন করতে যাবেন? তো বাড়াবাড়ি কারা করতে চাইছে? ওরা কি মহানুভবতার জায়গা থেকে এটা করতে চাইছে? আর দে রিয়েলি ম্যাগনানিমাস? নট লাইক দ্যাট। দে হ্যাভ ভেস্টেড ইন্টারেস্ট ইন দ্যাট। আমার এটা পর্যবেক্ষণ। আমি বারবার বলছি, আই এম নট গোয়িং টু ইম্পোজ এনিথিং অন ইউ। ইউ ইউজ ইউর ওন ব্রেন ইফ ইউ হ্যাভ গ্রে ম্যাটার। তাহলে প্রকৃতি ভেজ ননভেজ সব রকমের খাবারের মধ্যেই কিন্তু এই উপাদানগুলো প্রসূতি নারীর যা দরকার দিয়ে রেখেছে। আমরা সেগুলো খোঁজ খবর করি না, জানি না। আমাদের স্বাস্থ্যের ভার ডাক্তারের উপর দিয়ে রেখেছি। সোজা ব্যাপার। ডাক্তার, নার্সিংহোম, যে ডাক্তারকে ওরা দালাল হিসেবে নিয়োগ করেছে, হু নিয়োগ করেছে, হুকে মেনে চলতে হয় তাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর হুকে আবার তৈরি করেছে এই জায়নিস শক্তি। ব্যাস, ওই যে আমার দুটো লাইন আছে, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। একই রকমভাবে আত্মরক্ষার ব্যাপারটা আমরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছি। একে অপরের সঙ্গে মারামারি করি, ডিভাইড অ্যান্ড রুল খেলাই। আর আমরা কি করি? পুলিশ ডাকি। নিজেদের রক্ষা নিজেরা করতে পারি না, তার জন্য পুলিশ। নিজেদের স্বাস্থ্য নিজেরা, বি ইওর ওন ডক্টর, হিপোক্রেটাস বহু আগেই বলে গিয়েছিলেন, সেটা পারি না, তার জন্য ডাক্তার। একটা ভালো ব্যবসা, চারদিক থেকে ওরা আমাদেরকে আষ্টে ফ্রিস্টে বেঁধে ফেলেছে। তাহলে এবারে আমি গণেশের কথাটা বলি। এরকম অনেকেই আছে, আমি সবার কথা তো বলতে পারবো না। তবে যেহেতু এটা আমার নিজের পর্যবেক্ষণে রয়েছিল বলে আমি সেটা কনফিডেন্টলি বলতে পারি। আর সবার ক্ষেত্রে তো হ্যাঁ, এখন বহু আমাদের সহযোদ্ধা পাঠক তারা নর্মাল ডেলিভারিতে এসেছেন এবং তারা ভ্যাকসিন ছাড়াই শিশু সন্তানকে বাড়িতে নিয়ে আসছেন। এই ঘটনা তো বেড়েই চলেছে। আমি তাদের কথা বলি, আমার লাইভে বলি, ছবিতে দিই, সেটা আপনারা জানেন। বহু নবজাতকের ছবি, ভিডিও আমি পোস্ট করেছি। তো কিন্তু এই ঘটনাটা যেটা আমি বলতে চলেছি সেটা আমার একদম পর্যবেক্ষণের ঘটনা। কারণ এই ক্ষেত্রে কি ঘটেছে, যে প্রসূতি যিনি মা হতে চলেছেন তাকেও কিচ্ছু খাওয়ানো হয়নি। এবং দায়িত্ব নিয়ে বলছি, কারণ গণেশের সঙ্গে আমার যোগাযোগ আছে। গণেশ মণ্ডল, ঝাড়গ্রামের সহযোদ্ধা। কিছুই খাওয়ানো হয়নি, মানে আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড থেকে শুরু করে মানে যা যা দেওয়া হয়েছে কিছুই খাওয়ানো হয়নি। এই যে প্রাকৃতিক খাবার যেগুলো বললাম আর কি, শাক সবজি ইত্যাদি ইত্যাদি, ডিমের মধ্যেও আয়রন আছে, চিকেনেও আয়রন আছে। কোথায় যাবেন? কোন সমস্যা কোথায়? আমিষ হলে আমিষ, নিরামিষ হলে নিরামিষ। তো সেভাবেই গণেশ তার বৌদিকে সেভাবেই সেই খাদ্যবিধি সেভাবেই চলছিল এবং স্বাভাবিক প্রসব হয়েছে, কোনো সমস্যা হয়নি। এবং এবার তাকে কেউ বিরক্তও করেনি, কারণ এলাকাতে তার একটা পরিচিতি হয়ে গেছে, কারণ তার আগে তার নিজের সন্তান হয়েছে। কিন্তু সেই সন্তানের ক্ষেত্রে তার একটা ক্ষোভ ছিল, যেটা সে পূর্ণ করা মানে অসম্পূর্ণতা ছিল। কারণ ওই যে প্রথমটা সে আটকাতে পারেনি, আমাকে যা বলেছিল। এবং তার ফলে তার মধ্যে একটা জেদ চেপে যায়। মানে প্রথমে যেটা দেয় জানেন, বিসিজি, এই ক্ষেত্রে সেটাকে সে সম্পূর্ণভাবে একদম প্রথম থেকে তার বৌদিকে দেখভালের মধ্যে রেখে একটা টিম ওয়ার্ক বলতে পারেন, এটা আমরা করেছি। তো পুরো কৃতিত্বটাই অবশ্যই গণেশের, আমরা তো যার সঙ্গে ছিলাম। তাহলে এটা করা যায়, এখনও করা যায়। এবং এটা করা গেল কেন? গণেশ মেট্রোপলিটন, তার বৌদি বা তার আপনজন মেট্রোপলিটন এলাকায় থাকে না,
সে একটা গ্রামে থাকে, সেই নারীটি সেটা সেভাবে রাজি হয়েছে, মেনে নিয়েছে। কিন্তু তথাকথিত আধুনিকা নারী যদি হয়, আধুনিকা নারী যদি হন, তাহলে তো মুশকিল। হ্যাঁ, সুব্রতের কথাও মনে পড়ল। সুব্রত কালিয়াগঞ্জের সুব্রত, ওর সঙ্গে আমার বহু, ওর বাড়িতে একাধিকবার গেছি আমরা একসঙ্গে, গ্রামে গঞ্জে প্রচার করেছি। সুব্রত খুব অ্যাক্টিভ ছেলে, কিন্তু বেশ কিছুদিন ও ব্যস্ততার কারণে ওর সঙ্গে আমার দেখা হয়নি। ও বলেছিলাম ও এত দূর থেকে আসতে পারেনি, মোড়ক উন্মোচনেও বা এই যে বইমেলা যে কোনোভাবেই হোক, কারণেই হোক ও আসতে পারেনি। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওর ক্ষেত্রেও আমি জানি, ওর সন্তানের ক্ষেত্রেও ওর স্ত্রীকেও ও যে কমেন্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন, ও কোনো কিছুই এ ধরনের বাইরের কিছু খাওয়ায়নি। এবং শুধু তাই নয়, ওর স্ত্রীর ক্ষেত্রে একটা বিশেষ সব খাবার দাবারের মানে হরলিক্স এরকম অনেক কিছু বেরিয়ে গেছে, কে নাকি উপহার দিয়েছিল আমার যতদূর মনে পড়ছে আর কি, মায়েদের, প্রসূতি মায়েদের জন্য আর কি। তো এবং ইত্যাদি ইত্যাদি, তো সেটাকেও সে কিন্তু মানে প্যাকেট খোলেনি, আমাকে দেখিয়েছিল, ওটা পড়েই ছিল আর কি। তো সুতরাং আমরা সচেতন হচ্ছি, আমাদের সহযোদ্ধা পাঠকেরা এই বিষয়গুলো ভাবছেন, অন্তত প্রশ্ন করছেন। সবাইকেই একসঙ্গে ব্যাপারগুলো করে দেখাতে হবে সে প্রত্যাশা কিন্তু আমার নেই। আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। আমি শুধু এইটা প্রত্যাশা করি আপনারা ভাববেন এবং চারপাশে পর্যবেক্ষণ বজায় রাখবেন। শুধু টেলিভিশন কি বলছে, মিডিয়া কি বলছে, ডাক্তাররা কি বলছে, সেটাকে অন্ধের মতো বিশ্বাস না করে, এমনকি আমি কি বলছে সেটাকে অন্ধের মতো বিশ্বাস না করে পর্যবেক্ষণের উপর বিশ্বাস রাখুন, প্রশ্ন করুন, নিরন্তর প্রশ্ন করুন, তবেই দেখবেন আপনি উত্তর পেয়ে যাবেন। তাহলে সাবসাহারান আফ্রিকার 95% স্বাভাবিক প্রসবের সঙ্গে আমেরিকার মাত্র 25-28% স্বাভাবিক প্রসবের কারণটা আপনারা পেয়ে গেলেন। এবং এই কারণটাও বুঝতে পাচ্ছেন যে আগামীতে ইস্ট এশিয়াতে কেন 60% সিজারিয়ান সেকশন হতে চলেছে, প্রজেকশন। কারণ নির্ভরতা, ফার্মা লবির ওপর নির্ভরতা, আধুনিকতার ওপর নির্ভরতা, পাশাপাশি যে ভৌ গুঁজে দেওয়া হয়েছে আমাদের শরীরে, যারা আমরা নিয়েছি আর কি, আমি তো নিইনি, কিন্তু যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে আগামীতে স্বাভাবিকভাবে মা হওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা, সবার না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক নারীর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ আমি রাখি না। এটাও একটা দিক বটে। তা এই কারণেই দেখবেন, খেয়াল করে, আশাকর্মীদের, শহরাঞ্চলে আশাকর্মীদের পাঠানো হয় না। আপনারা জানেন আশাকর্মী স্বাস্থ্য দপ্তরের একটা অংশ, মূলত তাদের নির্দিষ্ট ফিক্স স্যালারি বলে কিছু নেই, তাদের মূলত একটা ইনসেন্টিভের ওপরে বা বিভিন্ন চুক্তিভিত্তিক তাদেরকে কাজ করতে হয়। তো তারা কিন্তু শহরাঞ্চলে ফ্ল্যাটে তারা কিন্তু নক করেন না। কেন করেন না? তারা জানেন শহরাঞ্চলের নারী পুরুষ, শহরাঞ্চলের মানুষ, মেগা সিটির মানুষ, তারা এমনিতেই এসব করেন। তাদেরকে বোঝানোর দরকার পড়ে না, তাদের হাতে আয়রন ট্যাবলেট দেওয়ার দরকার পড়ে না। তারা প্রাইভেট বড় বড় ডাক্তারের কাছে যান, ক্লিনিকে যান, সেখান থেকেই সমস্তটা হয়ে যায়। তাদের সরকারি পরিষেবা গ্রহণের দরকার পড়ে না, তারা একটু হাই লেভেলের মডার্নিটিতে বিশ্বাস রাখেন, তাই সেখানে দরকার। তাহলে কোথায় দরকার পড়ে? তাহলে এখানে তাদের ফার্মা লবির ব্যবসাটা ওরা নিশ্চিত করেছে। দে হ্যাভ এনশিওর দেয়ার বিজনেস হিয়ার ইন দ্য মেট্রোপলিটন এরিয়া। তাই এখানে দেখুন পরিষ্কার বলা আছে, মেট্রোপলিটন এরিয়া থেকে যত দূরে হবে তত নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে মেট্রোপলিটন এরিয়াতে ওদের আশাকর্মীর দরকার পড়ে না। কোথায় দরকার পড়ে? প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে, যেখানে তথাকথিত আধুনিক শিক্ষার প্রসার ঘটেনি, ভ্যাকসিনের গুণকীর্তন টেক্সট বই, পাঠ্য বই থেকে সেসব নারীরা পড়েনি, কারণ সেভাবে তারা পড়াশোনাই করেনি, এবং তাদের এই ডিজিটাল মিডিয়াতে অ্যাক্সেসও কম, তারা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, মগজ ধোলাইটা সেভাবে হয়নি। তাই তাদের মগজ ধোলাই করবার জন্য স্বাস্থ্যকর্মীর দরকার পড়ে। আর তাই তার এনশিওর করবার জন্য এই ফার্মা লবির ব্যবসা, শুধুমাত্র এই সি সেকশন তো বাড়বে তো বটেই। দেখবেন গ্রামে গঞ্জেও সি সেকশন আগে হতো না, এখন ক্রমাগত বাড়ছে। কেন?
এই আওতায় নিয়ে আসা ইউএসজির আওতা বিভিন্ন রকমের চেক আপ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেডিসিনাল মেডিকেশন এগুলো গর্ভাবস্থায় দেওয়া, এগুলো করে ওরা এই ব্যাপারটাকে যেটা মেট্রোপলিটন এরিয়ায় ওরা বাড়াতে পেরেছে সি সেকশনটাকে, সেটাকে ওরা গ্রামের দিকেও বাড়াতে চাইছে মহানুভবতার নাম করে। হ্যাঁ, মহানুভবতার নাম করে লোকে ভাবছে বা খুব সুন্দর, এ তো আমাদের দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে আয়রন ট্যাবলেট, ফ্রিতে অমুক, ফ্রিতে তমুক দিচ্ছে, অথচ তারা একবারও বলে না কোনো বলা উচিত। ব্যতিক্রমী চিকিৎসকরা হয়তো বলেন, তাদের সংখ্যা এত কমে গেছে, অনুবীক্ষণ দিয়ে দেখতে হয় যে না মেথি শাকটা খাও, পালং শাকটা খাও, বাঁধাকপিটা খাও, মসুর ডালটা খাও, না এসব বলেন না, এইটা খাও, আয়রন ট্যাবলেট খাও, ফলিক অ্যাসিড ট্যাবলেট খাও, তো এইসব বলেন। তো এতে করে কি হচ্ছে, এতে করে ওরা শহরাঞ্চলকে কবজা করে ফেলেছে মডার্ন মেডিসিনের দালালরা, এবার গ্রামাঞ্চলগুলোকে ওরা কবজা করে ফেলতে চাইছে। তাই এত জোর দেওয়া হচ্ছে আর কি, ভ্যাকসিনেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আশাকর্মী নিয়োগ, মেডিকেশন, চেক আপ, এগুলোর উপর এত জোর দেওয়া হচ্ছে। সভ্যতা হচ্ছে তো, এটা কিছুই নয় আসলে। এটা আমরা ভাবছি আধুনিকতা, ভাবছে আমাদের ভালো করছে ওরা, বাস্তবে কিন্তু ওরা ওদের মার্কেট সাইজটাকে বাড়াচ্ছে এবং এনশিওর করছে রেভিনিউটাকে। নইলে ফার্মা লবি কবেই বিলুপ্ত হয়েছে। তো ভাবুন দেখি, এই ব্যাপারটা যদি যেভাবে এখন ইউরোপ আমেরিকায় মুভমেন্টটা শুরু হয়েছে আস্তে আস্তে, আমাদের দেশেও মানুষ সচেতন হচ্ছে, এই সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে এই ক্ষেত্রে মুনাফা কোথায় গিয়ে দাঁড়াবে। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে। এখান থেকে দেখবেন আমাদেরই আপনজন, তারা কেউ ডাক্তার, তারা কেউ প্যাথোলজিতে আছেন, তারা ইউএসজি করছেন, টোটাল একটা সিস্টেম, ইকোসিস্টেম ওরা বানিয়ে ফেলেছে। তো একটা কৃত্রিম ইকোসিস্টেম, একটা চাহিদা তৈরি করে, কৃত্রিমভাবে চাহিদা তৈরি করে আর কি, ওটা তৈরি করে ফেলেছে। তো এটা একটা আধুনিক ঝকঝকে একটা, আপনি যান সুপার স্পেশালিটি হসপিটালে যান, কেমন একটা লাগবে, পুরোটা একটা মেকি, কিন্তু একটা পুরোটা মিথের ওপর তৈরি করে একটা ব্যবসা। কিন্তু আমরা তো চিরকাল চাকচিক্যের দিকে চাই, আমরা গভীরে কখনো চাই না। তো তার ফলে এই রকম একটা ইকোসিস্টেম ওরা তৈরি করতে পেরেছে, এবং এখানে আমাদেরও সক্রিয় অংশগ্রহণ আছে, সজ্ঞানে কিংবা অচেতনে কিংবা অবচেতনে আছে। তো এগুলো যদি না ঘটতো, এই কৃত্রিম চাহিদা যদি তৈরি না করা হতো, এই জায়নিজ ক্যাপিটালিজমই বলুন বা প্রভাবশালী যে লবি বলুন, যারা এই সব করছে তাদের টিকে থাকার জন্য এবং তাদের কতিপয়ের আরও বেশি করে বিলাসবহুল জীবন এবং ক্ষমতাশালী গোষ্ঠী কেন্দ্রিক কর্তৃত্বের জন্য, তো এগুলো যদি কৃত্রিম চাহিদা তৈরি না করা হতো তাহলে কিন্তু সমাজটা একদম অন্যরকমই হতো। তখন কিন্তু এই বিলাসবহুল অট্টালিকা, মল, এত হাই প্রযুক্তি দেখতে পেতেন না, কিন্তু দেখতে পেতেন না। এখন দেখে অভ্যস্ত হয়ে গেছে, এখান থেকে আপনারা চট করে বেরোতেও পারবেন না। আমরা তো সেভাবে অভ্যস্ত হয়ে যাই না, যেভাবে আমাদের বাঁচতে শেখানো হয়, যেভাবে আমাদের ব্রেন ওয়াশ করা হয়, আমরা সেভাবেই অভ্যস্ত হয়ে যাই। আমি বলতে চাইছি, এই কৃত্রিম চাহিদা শুধু এই ক্ষেত্রে নয়, শুধু চাইল্ড বার্থের ক্ষেত্রে নয়, জীবনের সর্বক্ষেত্রে এই কৃত্রিম চাহিদা সৃষ্টি না করলে কিন্তু ক্যাপিটালিজম সারভাইভই করবে না। এবং পাশাপাশি এত গালফিউ তৈরি হবে না, ধনী দরিদ্রের যে একটু বড় বৈষম্য তৈরি আছে গোটা বিশ্বে, এটা ক্রমাগত বেড়ে চলেছে, দ্য গালফ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, তার মূলেই হলো এই কৃত্রিমতা। এই কৃত্রিম চাহিদা তৈরি করে সেটার জন্য ডিম্যান্ড তৈরি করা, অর্থাৎ ডিম্যান্ড তৈরি করে সাপ্লাই করো, এই যে একটা পদ্ধতি, যেটা প্রকৃতিতে যেটা হওয়ার কথাই ছিল না, তো সেইটাকে ওরা আমাদের সামনে মডেল হিসেবে এনেছে। আমরা সেটাকে গ্রহণ করেছি, সজ্ঞানে অথবা অবচেতনে গ্রহণ করেছি, সেটাকে আমরা তার সঙ্গে চলেছি, সাপোর্ট করছি, এবং এভাবেই কিন্তু তথাকথিত সভ্যতার অগ্রগতি হচ্ছে। কিন্তু যদি আমরা এই কৃত্রিম চাহিদাটাকে গুরুত্ব না দিতাম, মূল বিষয়টাকে নিতাম, প্রকৃতি, প্রজ্ঞা, ভালো থাকা, একসাথে ভালো থাকা, ভালোবাসা,
এইটাকে যদি আমরা গ্রহণ করতাম তাহলে কিন্তু সভ্যতার এই যে রূপ আমরা দেখতে পাচ্ছি, একটা হাইটেক ঝকঝকে মল, প্রাসাদ, অট্টালিকা, 5 স্টার হোটেল, পাশাপাশি আবার ঝুপড়ি, অন্ধকার, অনাহার, আত্মহত্যা, যন্ত্রণা, মা তুই কোথায় গেলি, এসব তখন আর কিন্তু এই লেভেলে তখন থাকতো না, ওটাও ঘটতো না। ঝকঝকে 5 স্টারের অস্তিত্বই থাকতো না, মলের অস্তিত্বও থাকতো না। তখন আবার অন্য রকমের একটা জীবন হতো, যেটা স্বপ্ন আমরা দেখেই আমাদের মনীষীরা দেখেছেন, জাতি ধর্ম নির্বিশেষে এমন একটা সমাজের স্বপ্ন। কিন্তু সেটা তো আমাদের অধরা, আমরা স্বপ্ন দেখতে পারি মাত্র। এবং আমাদের কিছু মানুষের মধ্যে যারা আমাদের বার্তা যাচ্ছে, যারা ভাবছেন, তারা হয়তো কিছুটা করে দেখাতে পারেন তাদের জীবনে, এই পর্যন্তই। কারণ অর্থনীতিটা ওদের হাতে, ব্যাংকিং ব্যবস্থা ওদের হাতে, মিডিয়া ওদের হাতে, চিন্তন করার পদ্ধতি আপনি কিভাবে চিন্তা করবেন সেটা ওরাই আপনাকে ঠিক করে দিচ্ছে। আপনার সমস্ত কিছুকে ওরা কন্ট্রোল করছে। আর পাশাপাশি সবচেয়ে বড় অস্ত্র ওদের ডিভাইড অ্যান্ড রুল, সেটাকে ওরা প্রয়োগ করে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে। যত দেশ তত দেশ, মানে হিংসা, ঈর্ষা, একটা দয়েকার তালবর্ষ, একটা দয়বয় একার মধ্যনস্য, তাই তো? তো এটা ওরা করছে। তো আমি লাইভের শেষ অংশে চলে এসে আবার বলছি, নতুন বিশ্ব ব্যবস্থায় হিন্দু, মুসলমান বা জাতি ধর্ম নির্বিশেষে একসাথে লড়াই করার এত বড় প্রয়োজন কিন্তু আগে কখনো অনুভূত হয়নি, যেটা এই ক্ষেত্রে জায়নিস শক্তির যে চরম জায়গায় ওরা পৌঁছতে চলেছে, টোটাল কন্ট্রোলকে লক্ষ্য রেখে, যেটা আমরা এখন সেই যুগের মধ্য দিয়ে যাচ্ছি। এটা কিন্তু ট্রানজিশনাল ফেজ একটা, শেষ কিন্তু আমরা এখনও কল্পনাও করতে পারি না। ওই যে আমি মাঝে মাঝে বলি, আমরা এখনও কিছুই দেখিনি, আপনি এখনও কিছুই দেখেননি। তাই এই একতা আমাদের ক্ষেত্রে কতিপয় মানুষ হয়তো আমরা এটা উপলব্ধি করছে, কিন্তু সেটা কত শতাংশ? হ্যাঁ, আমাদের মতো ছড়িয়ে ছুটিয়ে মানুষ গোটা বিশ্বে হয়তো আরও আছে, হয়তো সব মিলিয়ে 1 কোটি 2 কোটি পাওয়া যেতে পারে, কিন্তু পৃথিবীর লোক সংখ্যা তার অনেক বেশি। তো সুতরাং আমরা এই প্রক্রিয়াটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না। পাশাপাশি এটাও ঠিক যে এই প্রক্রিয়াটার দরকারও ছিল, কারণ আধুনিকতাটা আসলে কী, ওদের প্রমোট করা ধর্মটা আসলে কেমন, আমাদের ধর্মটা আসলে কী, প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্নতা আসলে কী, আমাদের কোথায় নিয়ে যেতে পারে, এই উপলব্ধিটা, যেটাকে বলে ঠেকে শেখা, এই উপলব্ধিটাও আমাদের দরকার ছিল বলে আমার মনে হয়। আর এই কারণেই কিন্তু এটা ঘটছে। এবং আমরা বারবার করে বলছি এই জন্য যে করোনা ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, যেটা অনেকেই বলেছেন আমার সহযোদ্ধারা, আমি তাদের সঙ্গে একমত এই অংশে, যে এই প্রক্রিয়াটা কিন্তু আমরা থামাতে পারবো না, এটা দরকারও ছিল। তো তাই আজকে এই ডিভাইড অ্যান্ড রুলের প্রসঙ্গে একটা কথা বলে আমি শেষ করছি। যদিও ওই বিষয়ে ভিন্ন লাইভ তো আমি আগেও করেছি। দেখবেন খেয়াল করে, এখন বাংলাদেশে ভারত বিদ্বেষী এবং ভারতে বাংলাদেশ বিদ্বেষী বিভিন্ন খোঁজ খবর, মানে কৃত্রিম খবর, ফেক খবর দিয়ে, এবং বাস্তবেও ওরা তৈরিও করছে খবর এরকম করে, আমাদেরকে কিভাবে হাস্যকর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটি খবরে দেখলাম, একটি চ্যানেল, কোত্থেকে কে বানিয়েছে জানি না, একজন শেয়ার করেছেন, কোথায় নাকি কি দেখা যাচ্ছে যে এলন মাস্ক নাকি আমাদের নরেন্দ্র মোদীকে নাকি গুরুত্বই দেয়নি, ওরকম নাকি ছবি টবি এঁকেছে, এঁকে মুখটা বেঁকিয়ে আছে, কি ইউনিসকে নাকি গুরুত্ব দিয়েছেন এলন মাস্ক। দারুণ, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মানে কি, মোদি ডাউন হয়ে গেল, ইলন মাস্ক কাকে আপ করলো? ইউনিসকে আপ করলো। এই খবরটা বাংলাদেশের লোকজন দেখছে, কি খুশি, মোদি ডাউন, ইউনুস আপ। কার কাছে? ইলন মাস্কের মতো লোক। তো এটা যদি পুরোটাই একটা ফেক খবর, সেটা আমরা জানি, কারণ ওরা কিন্তু কাকে কোন বাজারটা ভালো সেটা ওরা ভালো করে জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কেন, এই মানসিকতাটাই বা কেন? কেউ কি যাবে ভাববে যে আমাদের ইউনিসকে কেন এলন মাস্কের খিদমত করতে হচ্ছে, যে এলন মাস্ক আমাদের ইউনিসকে গুরুত্ব দিয়েছে, এতে আমাদের আনন্দিত হওয়ার কি আছে? এটা তো এক ধরনের হীনমন্যতা হওয়ার কথা। উল্টোটা কেন হলো না? উল্টোটা কেন হলো না?
আমরা কেন এই বারবার করে এই যে একটা বলা হয় যে আমি ফিল করি এই যে সাদা চামড়ার মানুষের প্রশংসা পাওয়া, সাদা চামড়ার মানুষ পিঠ চাপড়ে দিল, মানে দারুণ একটা পেলাম আমি জীবনে, এই যে একটা মানসিকতা যাকে কলোনিয়াল হ্যাংওভার বলা হয়, হ্যাঁ, এটা মানুষের আমাদের মধ্যে এত মারাত্মকভাবে মানে ঢুকে বসেছে, মারাত্মকভাবে ঢুকে বসেছে যে আমরা আমাদের আত্মাভিমান যাকে বলি, আমাদের গরিমা, আমাদের ডিগনিটি, সব কিছুকেই ওদের পায়ের তলায় দিয়ে দিয়েছি। এটাও অবশ্যই একটা ব্রেন ওয়াশের খেলা, যেখানে আমরা বারবার করে হেরে যাই। লজ্জার কথা আর কি। একই রকমভাবে আমাদের দেশেও এই বাংলাদেশকেই খুব অমুক অস্ত্র দিল ট্রাম্প, তো বাংলাদেশ এখন টেনশনে, বাংলাদেশের টেনশন নাকি বাড়ছে। কিন্তু মজাটা কি দেখুন, এই যে খবরগুলো করা হয়, একটু গভীরে যাবেন, বাংলাদেশ ভারত যখন বলা হয়, ভারত বিপদে, বাংলাদেশ টেনশনে, হ্যাঁ, বাংলাদেশ ডাউন, ভারত আপ, এগুলো কি, এগুলো কাদের কথা বলা হয়? ভারত মানে তো আমাদের 140-50 কোটি মানুষ, তারা ডাউন বা তারা আপ, কাদের কথা, এরা কারা, কীভাবে এটা বলা হয়? বাংলাদেশেও তো তাই, সেখানে তো সাধারণ মানুষ। তাহলে দেশ মানে কি আমি শুধু ওই ইউনুস বুঝবো আর মোদি বুঝবো? দেশ মানে তো মানুষ বুঝবো আমি। তো সেখানে তাদের সে কোথায়, তারা কোথায়? তারা কোন্দল করছে, মারামারি করছে, দেশের নাম করে মারামারি করছে। এটাই তো আমাদের ভবিতব্য। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে হিন্দুত্ববাদী সেদিন একজন দেখলাম, এবং এ নিয়ে মুসলমানরা আবার গর্বিত, হিন্দুত্ববাদী বলছে একজন কি, আমাদের দেশে নাকি মুসলমানদের, মানে ভারতের খুব এক কাট্টা, ওরা নাকি খুব মানে একনিষ্ঠ, ওদের একটাই ধর্মগ্রন্থ কোরআন, আমাদের অনেক অনেক রকমের, কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ অমুক, কেউ অমুক, তাই আমাদের মধ্যে একতা নেই, তাই মুসলমানরা খুব ঐক্যবদ্ধ, ওরা একসাথে ভোট দেয়, হ্যাঁ, হিন্দুরা একতা নেই, হিন্দুরা বিপদে, খতরে মে, ইত্যাদি ইত্যাদি। এবার তাকে প্রশ্ন করুন, আচ্ছা মুসলমানদের একটাই ধর্মগ্রন্থ কোরআন, বেশ বুঝলাম, একটাই আকিদা একই রকম, ধর্মগ্রন্থ একরকম, তাহলে মুসলমানের 51খানা 52খানা দেশ হয় কেন? একটাই দেশ হওয়ার কথা ছিল, এতগুলো দেশ কেন? আর মুসলমানরা অনেকে গর্ব করে ইসলামিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আরেকটা হবে, হওয়া কি আছে, যাই হোক। তো কেন হবে, মানে কি, তাহলে একটা হচ্ছে না কেন? যদি একতাটাই বড় কথা হয়, কোরআন ভিত্তিক মুসলমান একটাই হবে, তাহলে একটাই দেশ হওয়ার কথা, রাষ্ট্র হওয়ার কথা। মদিনা সনদ, যেটা রাসূল, মদিনায় তো প্রথম স্টেট বলা হয়, তিনি কি এরকম ভেবে করেছিলেন যে গোটা বিশ্বজুড়ে মুসলমানরা ভাগাভাগি হয়ে 50-60খানা 70খানা রাষ্ট্র হবে আর একে অপরের সঙ্গে মারামারি করবে, বোমাবাজি করবে, কেউ চীনের দালাল হবে তো কেউ আমেরিকার দালাল হবে? জায়নিস শক্তির দুটি কেন্দ্র এখন, চীন আমেরিকা। এটা কি রাসূল চেয়েছিলেন? মুসলমানদেরও ভাবতে বলবো। আর হিন্দুরা তারা কি ভাববেন, তারা আমরা জানি, দেখতেই পাচ্ছি। তাহলে একদিকে ভারতকে হিন্দু রাষ্ট্রের কথা বলা হচ্ছে এবং অনেকে লাফাচ্ছে, হিন্দু রাষ্ট্রে ভ্যাকসিনও থাকবে, ফার্মা লবিও থাকবে, সব থাকবে, গুজেও দেবে, কিন্তু হিন্দু হবে। কীরকম হবে জানি না, সেটা দেখতে কেমন হবে আমি জানি না, সবই তো থাকবে। ওখানেও আবার অনেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র হবে এরকম বলছেন অনেকে। তো সেটা কীরকম হবে? সেখানেও ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে, গুঁজে দেবে, সব ভ্যাকসিন হবে, ফার্মা লবি চলবে, সব রকম চলবে, বেকারত্ব হবে, সংযুক্তি ধ্বংস হবে, নিউ ওয়ার্ল্ড অর্ডার সব হবে, কিন্তু ইসলামিক রাষ্ট্র হবে, সেটা কীরকম হবে কে জানে, বুঝতে পারছি না। আপনারা একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, শরিয়ার সঙ্গে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কী সম্পর্ক, জায়নিস শক্তির কী সম্পর্ক, ফার্মা লবির শরিয়াতে কতটা গ্রহণযোগ্য, ভ্যাকসিন কতটা গ্রহণযোগ্য, রাসূল এ ব্যাপারে কি বলেছেন, তিনি প্রকৃতির কাছে থাকতে বলেছেন না ফার্মা লবির দাসত্ব করতে বলেছেন, এগুলো একটু আমাকে বলে দেবেন আপনারা। আমি জানিও যদিও, কিন্তু আপনারা আমার চেয়ে বেশি জানতে পারেন, আমি কতটুকু জানি। আপনাদের ধর্ম, আপনাদের শাস্ত্র। একই রকমভাবে যারা হিন্দুত্ববাদী, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, তাদেরকেও একই কথা বলবো, তারা একটু বলুন কোথায় কোন বেদ, না গীতা, নাকি হনুমান চাল্লিশা, ও কী ভিত্তিতে আপনি হিন্দু রাষ্ট্র করবেন, কী হবে, কোড অফ কন্ডাক্ট কী হবে। কিন্তু
যাই হোক না কেন, আমি খুব ভালো করে জানি এগুলো হচ্ছে আইওয়াশ, মানুষে মানুষে লড়িয়ে দেওয়া, যুদ্ধের ক্ষেত্র তৈরি করা, যাতে করে ওদের ভৌ ভৌ গোঁজা, ফার্মা লবির মুনাফাবাজি সব কিছু চলতে থাকে। বেকারত্ব, স্বনিযুক্তি ধ্বংস আরও বাড়বে আগামীতে, আমি আবার বলছি। তাই আমি আমার সহযোদ্ধাদের অন্তত বলবো, পাঠকদের অন্তত বলবো, যারা এই ডিভাইড অ্যান্ড রুলের ফাঁদে পা না দিয়ে তারা যেন তাদের মতো করে সচেতনতা বিস্তারে কাজ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি আবার বলছি, হ্যাঁ, এবার ব্যক্তিগত অবস্থানটা জানাই। বলেছিলাম ব্লাড ডোনেশন, আমি ব্যক্তিগতভাবে কখনো ব্লাড ডোনেট করিনি, আগামীতে করব এমন কোনো প্রশ্ন নেই, সম্ভাবনা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, তাতে করে কি এই স্ট্যান্ডটা সবার ক্ষেত্রেই কি আপনারা নিতে পারেন? আমি পারি, হয়তো কেউ কেউ পারেন, সবাই পারেন না। কেন পারেন না? এই যে আপনার প্রিয়জন, আপনার নারী, আপনার স্ত্রী সি সেকশনে যদি চলে যান, তাকে কি আপনি সেইভাবে তৈরি করেছেন যে আর সি সেকশন লাগবে না? সাব সাহারান আফ্রিকায় তাকে পাঠাতে পারবেন? যে জীবনযাপন তিনি করেন, দিনরাত হয়তো টিভি দেখেন, শারীরিক পরিশ্রম করেন না, ঘর মোছেন না, কাজের মহিলা এসে ঘর মুছে দিয়ে চলে যান, অনেকে বাসনও মাজেন না, শুধু টিভি দেখেন, মোবাইল ঘাঁটেন। ফিজিক্যাল লেবার যাদের হয় না, পরিশ্রমই হয় না, ঘর লেপা, ঘুঁটে দেওয়া, এসব দূরের গল্প, ধান ভাঙা, ঢেকিতে পার দেওয়া দূরের গল্প, সেগুলো হয় না। তাহলে শারীরিক পরিশ্রমের, ঢেকি নয় বাদ দিলাম, কিন্তু শারীরিক পরিশ্রমের তো অনেক ক্ষেত্র আছে এখনও গ্রামে গঞ্জে, আমরা দেখি মহিলারা কি পরিশ্রম করেন সেখানে। আমরা এখানেও দেখি সবজিওয়ালি, তারা সবজি মাথায় করে কতটা ট্রেনে করে, ভেন্ডারে করে তারা নিয়ে আসে, তাদেরও এখনও নর্মাল বাড়তি হয়। কিন্তু এরকমভাবে যারা যারা জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে আপনি কি করে ব্লাড ট্রান্সফিউশনটা আটকাবেন? তো সেই ক্ষেত্রে তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থাকে আপনি আপনার জীবনের অঙ্গ করে নিয়েছেন, সেক্ষেত্রে তো ব্লাড লাগবেই, তাই না? ব্লাড লাগবেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রশ্ন তুলে দিলাম আমি আপনাদের। তাহলে কি করতে হবে? তাহলে এমন একটা সমাজ তৈরি করতে হবে, এমন একটা ক্ষেত্র তৈরি করতে হবে, যে ক্ষেত্রে চেতনা বিস্তার করতে হবে, যে ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে ব্যবসায়িক কারণে ওই হেমোফিলিয়া বা কিছু কিছু ক্ষেত্র ছাড়া রক্তদানের কোনো প্রয়োজনই পড়বে না, ট্রান্সফিউশনেরও দরকার পড়বে না। কারণ কাহিনীটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো শরীর নিজেই রক্ততঞ্চন করে, অস্বাভাবিক কোনো রোগ না থাকলে, পরিস্থিতি না থাকলে, কারণ শরীর সেটা জানে। তো উদাহরণ আমি দিয়েছি আপনাদের সামনে, কিন্তু সেই ক্ষেত্রকে আমরা তৈরি করতে পেরেছি? পারিনি। আর তাই ব্লাড ডোনেশন বা ব্লাড তো দেওয়াটা, না দেওয়ার যে জায়গাটা, এটা স্ট্রিক্টলি আপনি মেনটেন করতে পারবেন কখন? যখন আপনার পেরিফেরিতে বা আপনার আশেপাশের একটা সংখ্যক মানুষ আপনার সঙ্গে আছে বলে। কিন্তু ধরুন তা সত্ত্বেও তো সেটা আপনি পারছেন না। কতজনকে আপনি পারবেন এই জায়গাতে নিয়ে যেতে? পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমার সাজেশন, রক্ত দেওয়ার আগে যারা মনে করছেন যে এটা মানবিক কর্তব্য, আমিও মনে করি, যেরকম পরিস্থিতি হলে আমি এখনও করিনি, দিইনি মানে আগামীতে দেব না, এটা বলতে পারি। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি পার্সন টু বেসিস দিতে পারেন আর কি, সেটা বোধ হয় কেন, সেটাই ভালো হবে। তাহলে আপনার রক্তটা নিয়ে ব্যবসা হবে না। সেটা যদি করতে পারেন, অর্থাৎ আপনি কোনো ক্লাব বললো, আপনি চলে গেলেন, গিয়ে রক্তদান করে চলে এলেন, ভাবলেন মহান কর্তব্য করলেন, আপনি কিন্তু জানতে পারছেন না। যদি আপনি খোঁজ খবর নিয়ে যাকেন যে না রক্তটা সত্যি সত্যি ভালো কাজে যাচ্ছে, আলাদা কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড ডোনেশন স্ক্যাম হয়, এ নিয়ে আমার ভিডিও আছে। শয়ে শয়ে কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার স্ক্যাম হচ্ছে ওয়ার্ল্ড বেসিসে। এগুলো ফার্মা কোম্পানিকে এই প্লাজমা নিয়ে ব্যবসা, রক্ত নিয়ে ব্যবসা, সেটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে যদি কেউ প্রয়োজন হয় রক্ত, সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে সেখানে রক্ত দিতে পারেন, যদি আপনি মনে করেন, কনভিন্সড হন যে না আপনার প্রিয়জন বা আপনার পরিচিত বা পাড়ার লোক। অর্থাৎ সেক্ষেত্রে আপনি পার্সোনাল বেসিসে গেলেন, গিয়ে আপনি রক্তটা দিয়ে এলেন। ব্যাপারটা কি হয়, রক্তটা দিলেন, তো আপনি যে রক্তটা দিলেন সেটাই যে রোগী পাবে এমন নয় কিন্তু।
ওই পরিমাণ রক্ত রোগীকে দেওয়া হয় জেনারেলি। সেটা অন্যের রক্ত হতে পারে, সেটা আপনারা জানেন সিস্টেমগুলো। তো সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনি তাকে রক্ত দিতে পাচ্ছেন, তা আপনার রক্তটাই সে পাচ্ছে ডাইরেক্টলি, সেটাও কিন্তু সম্ভব নয়। 99.99 ক্ষেত্রে অসম্ভব। তাহলে যেটা হয় যে আপনি রক্তটা দিলেন, সেটা পরিমাণ রক্ত তাকে দেওয়া হলো, সেই পরিমাণ রক্ত দেওয়া হলো, তাই তো? এটাই হয়ে থাকে। তো এই হলো বিষয়। তো সেটা আপনাদের উপর আমি ছাড়ব। আমি হলে কি করতাম, আমি আমার জায়গাটা আমি বলেছি। আমি আমার ক্ষেত্রে আমি এটা বলেছি যে আমার কখনো রক্ত গ্রহণ করার প্রয়োজন পড়বে না। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দান করারও প্রশ্ন আসে না, কারণ আমি এই আদি প্রাকৃতিক নীতিতে বিশ্বাস করি। তাই আমি এটা বললাম এবং কারণগুলো আগে বলেছি। এবং আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করি একটা ঘটনা, যেটা আপনারা অনেকেই জানেন না, সব কথা তো বলা হয় না। অনেক আগেকার ঘটনা, তখনও আমি ফেসবুকে আসিনি, লাইভ দূরের কথা, বইপত্রও লিখিনি। আমার দুর্ঘটনা ঘটেছিল, পড়েও গিয়েছি, প্রচুর রক্তপাত হয়েছিল আমার, প্রচুর রক্তপাত হয়েছিল। সেই রক্ত দেখলে আপনারা অনেকেই আতঙ্কিত হতেন। তো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে আর কি আতঙ্কিত হতেন, এবং তা সত্ত্বেও আমি সেই রক্ত অবস্থাতেও আমি সিঁড়ি মুছেছি। রক্ত নিজে থেকেই বন্ধ হয়েছে। ফর্চুনেটলি আনফর্চুনেটলি সে সময় কেউ ছিল না দেখার মতো। যাই হোক, পরবর্তীকালে অবশ্য অনেকেই কিউরিওসিটি ছিল, সেটাকে আমি অ্যাভয়েড করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকে তো শুনে অবিশ্বাসও করেছে যে প্রিয়জনের এই কি হয় নাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা ঘটেছে, অর্থাৎ আমি আমার নিজের জীবন দিয়ে এই পরীক্ষাটা আমি করেছি যে রক্তপাত হলেও, দুর্ঘটনাজনিত কারণে রক্তপাত হলেও শরীর রক্ত তৈরি করে নেয়। কারণ এই তথ্যটা আমি তো নতুন জানি না, আগেও জানতাম। এখন করোনাকালে এগুলো আমাদের কাজে লাগছে, তথ্য হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি, অভিজ্ঞতাগুলো তুলে ধরছি। নইলে এই অভিজ্ঞতাগুলো বলার কোনো সুযোগই হয়তো তৈরি হতো না, তাই না? তাই বলবো আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনারা কিভাবে কি করবেন সেটা আমি কখনোই এখানে হুইপ করতে পারি না। আপনাদের পরিস্থিতি, আপনাদের বাড়ির পরিস্থিতি, প্রিয়জনের পরিস্থিতি, এলাকার পরিস্থিতি আমি জানি না। তাই রক্তদান, ব্লাড ডোনেশন যে কৃত্রিমতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, মূলত আমি পুরোটাই বলবো না, অন্তত 99% ক্ষেত্রে বলবো, ওই হিমোফিলিয়া বা এই সব থ্যালাসেমিয়া, দুইটি ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগও খুব বাড়ছে। কেন বাড়ছে এ নিয়ে পরে আলোচনা করব। তো এই ক্ষেত্রগুলো ছাড়া রক্তদানের বা ডোনেশনের বা ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে আমার তো মনে হয় না। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।